আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি বিগত 5 বছরের পদার্থবিজ্ঞানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোয়েশ্চেনগুলো আসছে সেগুলোর সলিউশন, এবং তার সাথে সাথে কোন কোন টপিকগুলো তোমরা পড়বা সেগুলোর একটা সাজেশন ভিডিও। ঠিক আছে, আমরা এটা তোমাদেরকে অধ্যায় ভিত্তিকভাবে তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। কারণ তোমরা বছর ভিত্তিকভাবে দিলে হয় কি, তোমরা কোন কোন টপিক, একটা চ্যাপ্টার যখন পড়বা কোন কোন টপিকে বেশি প্রায়োরিটি দিবা, এই যে জিনিসটা সেটা তোমাদের মধ্যে মানে বুঝতে পারো না আর কি। তো আমরা অধ্যায় ভিত্তিকভাবে সাজিয়ে এনেছি যাতে তোমরা একটা চ্যাপ্টার পড়ার সময় বিগত 5 বছর ওই চ্যাপ্টার থেকে কোন কোন কোয়েশ্চেনগুলো আসছে সেই কোয়েশ্চেনগুলো তোমরা ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়তে পারো। ঠিক আছে, এবং তোমরা যাতে কনফিডেন্ট পাও যে কোন কোন টপিকগুলো তুমি পারো এবং কোন কোন টপিকগুলো পারো না, কোনগুলো বেশি ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, তো আমাদের এই ভিডিও সিরিজটা বেশ কয়েকটা ভিডিও আসবে, কারণ একটাতে হচ্ছে তোমাদেরকে সাজেশন দেওয়া, সলভ করে দেওয়াটা একটু টাফ। তো সবগুলো দেখবা আশা করি। চলো শুরু করা যাক। তো প্রথমেই আমাদের জন্য আসছে ভেক্টর। যেহেতু হচ্ছে আমাদের ভৌত আলোক বিজ্ঞান থেকে সেরকম ম্যাথ আসে না, তো আমরা ভেক্টর দিয়ে শুরু করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম যে জিনিসটা সলভ করি, তাহলে দেখো আলফার মান কত হলে এই দুইটা হচ্ছে কি হবে, লম্ব হবে। আচ্ছা, তাহলে আমরা কি জানি, দেখো এটা ডট গুণ হয় না, ডট গুণ দুইটা ভেক্টরের ডট গুণ ইজ ইকুয়াল টু কি আমাদের এ বি কস থিটা, তাই না? এই দুইটা যখন কস থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তখন কি লম্ব হয়, তাই না? তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রির মান কত, 0 না? তাহলে ডট গুণ যখন 0 হয় তখন হচ্ছে কি আমাদের ওরা লম্ব হবে পরস্পর। তাহলে আমরা ডট গুণ করে ফেলি। এই দেখো 2 আর হচ্ছে আলফা, তাহলে হচ্ছে কি 2 আলফা প্লাস 2 1, তার মানে হচ্ছে 2 প্লাস এখানে মাইনাস কে, ওখানে কিছু নাই। ঠিক আছে, তাহলে কি হবে, 0 হবে। তাহলে হচ্ছে আমার এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 0, আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার -2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কি -1। ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে চলে যাই। তাহলে তোমাদের এখান থেকে বুঝতে পারলা যে ডট গুণ থেকে একটা ম্যাথ আসছে। ঠিক আছে, এটা কত সালে আসছে সেটাও আমি তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে 21-22 আসছে, সরি 20-21 আসছে। ঠিক আছে, 20-21 আসছে। তারপরটাতে আসি। এ দেখো দুটি ভেক্টর 3i 3j এবং 5i 5j এর মধ্যবর্তী কোণটা জিজ্ঞেস করছে। আচ্ছা, মধ্যবর্তী কোণের ক্ষেত্রেও আমরা কিন্তু ডট গুণ অ্যাপ্লাই করি, তোমরা হয়তো বা অনেকে পড়ছো। দেখো মধ্যবর্তী কোণ এ বি কস থিটা, তাই না? এর আগের বার প্রশ্নটা কি ছিল, লম্ব মানে হচ্ছে 90 ডিগ্রি হবে থিটার মানটা, ওটা আমাদের জানা ছিল। এবার হচ্ছে আমাদের এই থিটাটা বের করতে বলছে। আমি একটু দেখে নিই মানগুলো ঠিক আছে নাকি। 3 -3, এই তো দেখছো টাইপরাইটার ভুল করছে, আমি জানতাম ভুল করবে। এখানে একটা -3 হবে এবং হচ্ছে 5i প্লাস 5k। হ্যাঁ ঠিক আছে, তাহলে আসো আমাদের 3 আর হচ্ছে এখানে কি 5, তার মানে হচ্ছে 15, তাই না? তাহলে হচ্ছে এখানে -3j হচ্ছে, ওখানে কত j নাই, তার মানে 0 প্লাস 0, তারপর হচ্ছে k, এখানে k নাই, তার মানে হচ্ছে 0। ঠিক আছে, ইজ ইকুয়াল টু আমার এর ভ্যালু কত, আমার এর মানটা জানতে হবে না, বির মান আলাদা করে জানতে হবে, তাই না? cos থিটা। তাহলে আমাদের এর ভ্যালুটা কত, এর ভ্যালু হচ্ছে √, দেখো 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার হবে না আমাদের। আচ্ছা -3 স্কোয়ার আমরা যদি করে দিই, আচ্ছা আমি একটু সুন্দর করে লিখি, শর্টকাট মানে তাড়াতাড়ি করতে হবে সেই জন্য আমি প্লাস -3 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কি আসে 9, 9 প্লাস 9 ইকুয়াল টু কি আসে √18 আসে। ঠিক আছে, তাহলে এখানে 5-এরটা কি আসবে, √50 আসবে। ঠিক আছে, আমি আর ডিটেলস লিখছি না, কারণ কি 25 25 25 25-এ কত 50। তাহলে এখানে আসি আমার 15 আসলো, নিচে কি আসলো √18 কত 50 ইকুয়াল টু আমার cos থিটা, তাই না? তাহলে এই জায়গায় দেখো আমাদের এখান থেকে আমরা থিটার মানটা কিভাবে বের করব, তাই না? এটা হচ্ছে আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় না যে এই জিনিসটা বের করা। এখন আসো এখান থেকে আমরা কিভাবে বের করব। তো চলো একটু ক্যালকুলেশন করা যাক। ঠিক আছে, আমরা একটু ক্যালকুলেশনটা করি। এই দেখো এখানে আমরা √18 ইন্টু 50 করি। ঠিক আছে, তাহলে আমার কি আসে, তোমরা যদি এখানে ক্যালকুলেশন করো 50 18
তাহলে আসবে হচ্ছে তো 18 ইন্টু 5, 5 8 40, 40 শূন্য, হাতের 4, 5 1 5, 9, আর এখানে শূন্য, 900 আসে। তাহলে এখানে আমরা লিখতে পারি না, আমরা এখানে কি লিখতে পারি দেখো তো, এখানে আমরা কত লিখতে পারি, 15√900 ইজ ইকুয়াল টু কস থিটা। তাহলে এখানে কি আসে আমার 30 আসে না, তাহলে এখানে 30 আসবে। তো √, যদি করে দিই তাহলে কত 15/30 আসে ইজ ইকুয়াল টু আমার কজ আলফা আসে। তো আলটিমেটলি এখানে আমার কত কজ ইনভার্স হাফ হয়ে যাবে ইজ ইকুয়াল টু থিটা। তাহলে আমার থিটা ইজ ইকুয়াল টু কত 60 ডিগ্রি আসে না, তাহলে আমার অ্যান্সারটা কত হবে দেখো, তাহলে আমার অ্যান্সারটা এখানে 60 ডিগ্রি অ্যান্সার আসে। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সারটা হবে কত 60 ডিগ্রি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপরের ম্যাথটাতে আসি। এখানে দেখো দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল। ঠিক আছে, দুইটা সমমানের ভেক্টর, একটা ভেক্টর, দুইটা সমমানের ভেক্টর যে কোনো দিকে ধরলাম। ঠিক আছে, একটা বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান। আচ্ছা, ধরো যে এদের যে লব্ধিটা আছে, হ্যাঁ, এদের যে কোনো যে লব্ধিটা আছে সেটা হচ্ছে এদের যে কোনো একটার সমান। ধরো যে এটা যদি পি হয়, এটাও পি। ঠিক আছে, আবার এই দুইটাও কিন্তু সমান বলে দিছে আমার প্রথমবারে। ঠিক আছে, তার মানে তিনোটাই সমান। এদের মধ্যবর্তী কোণ কত? এখন তোমাকে এটা মুখস্থ রাখতে হবে। এটা মেডিকেলের জন্য, মেডিকেলের পরীক্ষা তো চলে গেল, ওরা এটা মুখস্থ রাখছে, ভার্সিটির জন্য এটা মুখস্থ রাখতে হবে যে যদি দুইটা ভেক্টরের লব্ধি যে কোনো একটা সমান হয়, মানে তিনোটা জিনিসই যদি, দুইটা ভেক্টর এবং তার লব্ধি তিনোটা ভ্যালু যদি সমান হয়, তাদের মধ্যবর্তী কোণ হয় 120 ডিগ্রি। ঠিক আছে, এটা আমাকে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো এটা 120 ডিগ্রি, এটা আমাদের মনে রাখতে হবে। এটা যদি তোমরা চাও ক্যালকুলেশন করেও করতে পারো। এখন কিভাবে, লব্ধি পি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, এটা যদি তোমাদের রিটেনে আসে আর কি, রিটেনে আসার মতো ম্যাথ না, তাও আমি তোমাদেরকে দেখে দিচ্ছি যে এটা কীভাবে হইলো, পি কস থিটা। ঠিক আছে, তো এখন এখান থেকে যদি তুমি করো তাহলে তুমি বের করে ফেলতে পারো পি স্কোয়ার 2p প্লাস 2p স্কোয়ার কস থিটা। তাহলে এখান থেকে কি গেল দেখো, পি স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে আমরা কি 2p স্কোয়ার কমন নিতে পারি না, 2p স্কোয়ার 1 প্লাস কস থিটা, তাই না? তারপরে দেখো এখানে পি স্কোয়ার কাটাকাটি চলে যায়, এখানে আসে হচ্ছে হাফ। তাহলে কি হয়ে যাবে, এখান থেকে -1 আসবে ইজ ইকুয়াল টু আমার কস থিটা। এখন তারপরে যদি আমরা যাই, তাহলে দেখো কস ইনভার্স মাইনাস হাফ আসে ইজ ইকুয়াল টু আমার থিটা। আর কস ইনভার্স মাইনাস হাফের মান কত 120 ডিগ্রি। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমাদের 120 ডিগ্রি আসে। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরেরটাতে আসি, আমরা কিভাবে সলভ করব। এখন দেখি এই ম্যাথটাতে আমাকে ফার্স্টে বলছে যে দেখো আমাদের এ বি সি তিনোটা যেহেতু যোগফল, তাহলে কি হবে, আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, হ্যাঁ, এখানে দেখো এই ত্রিভুজটা কি 4 3 5, তাহলে হচ্ছে 4 3 5 এই সংখ্যাগুলো আমাকে কি নির্দেশ করে বলো তো? এই সংখ্যাগুলো আমার পিথাগোরাস ত্রয়ী নির্দেশ করে না? তাহলে আমাদের অবশ্যই এ এবং বি ভেক্টর যেটা আছে সেই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। এইটুকু তো আমরা বুঝি, তাই না? এখন দেখো এ ক্রস বি, হ্যাঁ, এ এবং ক্রস বি, এখন এ বি সি এই তিনোটাই তো একটা সমতলে আছে, তাই না? এখন এ ক্রস বি যদি আমরা করি, তাদের এদিকে হয়ে যাবে না, 90 ডিগ্রি তো হয়ে যাবে না? তাহলে দেখো আমাদের চাইছে কি সি ক্রস এ ক্রস বি, তাই না? তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে এইটা। এখন আমরা এটার ভ্যালু হবে ইনটু সাইন 90 ডিগ্রি হবে। এখন সাইন 90 ডিগ্রি কেন? কারণ এ আর বি, হ্যাঁ, এইটার দিক হচ্ছে এই দিকে এবং সি এর দিক হচ্ছে এই দিকে। তাহলে এইটা এবং এইটার মধ্যবর্তী কোণটা কত 90 ডিগ্রি না? কারণ এটা হচ্ছে লম্বভাবে আছে, তাহলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সেই জন্য 90 ডিগ্রি। তাহলে এটা 1 হয়ে যাবে। ওকে ফাইন, তাহলে 1 হয়ে গেল। তারপরে আমরা দেখি, কাজ করে না, এই তো, হ্যাঁ, তারপরে আমরা দেখি এখন সি তো সি ভ্যালু থাকলো, এখন এ ক্রস বি এই ভ্যালুটা আমরা আবার কি পাইছি, এ বির মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি না? তাহলে আমরা এ বি সাইন 90 ডিগ্রি আবার পাই না, আবার সাইন 90 ডিগ্রি পাই, তাই না?
তাহলে এটাও কি হয়ে যাবে 1 হয়ে যাবে, এটাও যেরকম আমরা 1 পাবো এটার ভ্যালুও 1 পাবো। তাহলে আলটিমেটলি আমরা কি সি, এ এবং বি এই তিনটার গুণফল পাবো। তাহলে হচ্ছে 5 × 4 × হচ্ছে কি 3। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কত 3 4 12, 5 12 60। তাহলে আমাদের অ্যান্সার কত হবে 60 হবে। এই দেখো আমাদের 60 অ্যান্সারে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখন পর্যন্ত যে ম্যাথগুলো করলাম সবগুলো কিন্তু ডট গুণ এবং ক্রস গুণ দিয়ে করলাম। তাহলে কি আমাদের ডট গুণ এবং ক্রস গুণ খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে আসি, তারপরে দেখো আমাদের এখানে ম্যাথটাতে কি বলছে, তিনটা ভেক্টর আছে, এদের মান হচ্ছে যথাক্রমে, এই তো এখানে আবার একটা ভুল করছে, এটা 12 হবে, ঠিক আছে। 13 12, সরি এটা 12 হবে, এটা 13 হবে, ঠিক আছে। এটা 12 হবে, ওইটা 13 হবে। এখন দেখো আমি কেমনে বুঝলাম, কারণ কি এগুলো একটা পিথাগোরাস ত্রয়ী। 12, এই দেখো আমি পিথাগোরাস ত্রয়ী এগুলো তোমাদেরকে লিখে দিই, 12 5 13, এগুলো হচ্ছে পিথাগোরাস ত্রয়ী। 8 6 10 4 3 5, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের পিথাগোরাস ত্রয়ী, এই তো এই কয়েকটা, ঠিক আছে। তো আমাদের এগুলো হচ্ছে মনে রাখতে হবে। তারপরে আসি যে এ বি ইজ ইকুয়াল টু যদি সি হয়, এ বির মধ্যবর্তী কোণের মান কত। তাহলে দেখো আমরা সিম্পলি পিথাগোরাস ত্রয়ী না, আমার সিটা হচ্ছে কি ইজ ইকুয়াল টু, তার মানে সিটা হচ্ছে আমার অতিভুজ হবে, সিটা বড় তার মানে হচ্ছে সিটা অতিভুজ হবে। তাহলে এই দুইটা কোণের মধ্যবর্তী কোণ চাইছে, তাহলে এই কোণটা আমার কত হবে 90 ডিগ্রি হবে না। এর আগেরটার থেকে আমরা বুঝাই ফেললাম, বুঝা গেছে। সবগুলো কিন্তু টাইপ কমন পড়ে আমাদের কিসে, আমাদের হচ্ছে ডিউতে টাইপ অবশ্যই কমন পড়বে, কোশ্চেন কমন পড়ুক আর না পড়ুক, ঠিক আছে। কোশ্চেনও মাঝে মধ্যে কমন পড়ে কিন্তু টাইপ তোমার মাস্ট কমন পড়বে। তারপরে আসি, দেখো যদি এ এরকম আমার একটা এ ভেক্টর আছে 2i প্লাস আলফা বা এ জে প্লাস কে বি ইজ ইকুয়াল টু 2i প্লাস জে মাইনাস 2k, এটার পরস্পর লম্ব হবে, এর মান হবে, ঠিক আছে। লম্ব যদি হয় তাহলে এর মানটা বের করতে বলছে। তাহলে আমাদের এটা কোন ফর্মুলা, ওই তো প্রথমেই শুরু করলাম এ ডট গুণ ইজ ইকুয়াল টু 0, এই ফর্মুলাটা হবে, ঠিক আছে। আমি দেখে নিই এখানে টাইপরাইটার আবার ভুল করছে নাকি, ঠিক আছে। আমাদের এটা 6 নাম্বার 2ak, ঠিক আছে 2, ঠিক আছে। তাহলে আমি ম্যাথটা করতে পারি, দেখো 2 2 কত 4 প্লাস a মাইনাস 2, ঠিক আছে, ইজ ইকুয়াল টু আমার 0, a ইজ ইকুয়াল টু আমার কত 2/4, তাহলে a ইজ ইকুয়াল টু আমার কত হাফ হবে, তাই না। a ইজ ইকুয়াল টু হাফ, আমি কি ভুল করছি, তাহলে আমি একটু দেখে আরেকবার করি। আমি হয়তো এই তো আমি ভুল করছি, দেখো এখানে কিছু হবে না, আমি হচ্ছে তাড়াতাড়ি করতে গিয়ে ভুল করে ফেলছি, তোমরা এরকম ভুল করবা না, ঠিক আছে। 2a ইজ ইকুয়াল টু 2 মাইনাস 4 ইজ ইকুয়াল টু মাইনাস 2, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার এইটা, ঘ নাম্বারটা। ক্লিয়ার, বুঝা গেছে। তাহলে আমরা আসি, তাহলে দেখো আমরা এখন পর্যন্ত 6টা যে ম্যাথ করলাম, 6টা ম্যাথই কিসের ওপর, ডট গুণ এবং ক্রস গুণ দিয়ে, ঠিক আছে, এবং হচ্ছে পিথাগোরাস ত্রয়ী দিয়ে। তো আমাদের এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখতে হবে, অবশ্যই সাজেশন যে তোমরা চাও এগুলোর মধ্যে। তারপরের ম্যাথটা আসি, আমি একটু কোয়েশ্চেনটা একটু মিলাই নিই, ঠিক আছে নাকি। 1 2 প্লাস প্লাস মাইনাস, এই তো এখানে ভুল করছে, এটা প্লাস হবে। প্রত্যেকটাতেই যে কেন ভুল করছে আমি নেক্সট ক্লাস থেকে খেয়াল করবো যাতে টাইপরাইটার ভুল না করে, ঠিক আছে। প্লাস প্লাস মাইনাস কে 1 মাইনাস জে মাইনাস কে, হ্যাঁ ঠিক আছে। সামান্তরিক দুইটি সন্নিহিত বাহু নির্দেশ করে তাহলে উপযুক্ত এককে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়, কি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমাকে বের করতে বলছে। তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি জানি বলো তো, সামান্তরিকের ক্ষেত্রফল কি পি ক্রস কিউ না, পি ক্রস কিউ। তাহলে এটা কি ক্রস গুণ না, আবার আমাদের সেম ফর্মুলা, তাহলে আমরা ক্রস গুণ করব এবার। তাহলে আমরা ক্রস গুণে কি করে ফেলি, দেখো আই জে এবং কে। এখন এখানে কি 1 মাইনাস 1 1 1 প্লাস 1 মাইনাস 1, আমি এখন লিখি মানগুলা। আমার আই এর জন্য আসে কি, আমার এরো এরো কাটা, তাহলে মাইনাস 1 হচ্ছে প্লাস 1 মাইনাস মাইনাস 1, তাহলে হচ্ছে মাইনাস জে মাইনাস 1 মাইনাস 1 প্লাস কে গেল, কে হচ্ছে 1 মাইনাস মাইনাস 1, তাহলে আমাদের কি আসে, এটা হচ্ছে 0 আসবে, এটা হচ্ছে মাইনাস যে, যদি আমি একবার দেখি যে লাইন গেল মাইনাস 1, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে আমাদের কে, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে আমাদের কি আসবে মাইনাস 2, মানে হচ্ছে 2 জে
প্লাস 2k, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ক্ষেত্রফলের অ্যান্সার এইটা। এখন আমাদের কি এটার ভ্যালু বের করতে হবে না? আমাদের কি করতে হবে? এটার ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা এটার যদি ভ্যালু বের করি, তাহলে আমরা কি করব? যে সিম্পলি 2 স্কয়ার রুট ওভার 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার, ঠিক আছে? তাহলে আমাদের কি আসবে বলো? 4 + 8 রুট ওভার 8। এখন রুট ওভার 8 নাই, রুট ওভার 8কে যদি আমরা ভাঙি তাহলে আসবে কি 2√2 অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমরা আমাদের ইয়াতে দেখি, দেখো 2√2 অ্যান্সারটা আছে না? তাহলে আমাদের অ্যান্সার হবে কি 2√2, ঠিক আছে? তাহলে এটাও কি আমাদের ক্রস গুণের মধ্যে পড়ে গেল। তারপরটা আসি, দুটি ভেক্টর আছে 3 -3 -5, এই তো এই টাইপের একটা ম্যাথ করলাম না আমরা? এই টাইপের একটা ম্যাথ কিন্তু করেই আসলাম কত 2-3টা আগে, খালি ওখানে কি ছিল না, 0.0টা ছিল না, ঠিক আছে? তাহলে ওইটার অ্যান্সার আমরা কি পাইছিলাম? ওইটার অ্যান্সার আমরা 60 ডিগ্রি পাইছিলাম। তাহলে আমরা সেম ভ্যালুটাই এখানে করে দিব। দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু রিপিট হয়েছে। এই কোয়েশ্চেনটা আমি তোমাকে বলি, এটা হচ্ছে 14-15তে আসছিল, আরেকবার আসছিল হচ্ছে হ্যাঁ, আরেকবার হচ্ছে 19-20-এ আসছে, ঠিক আছে? তাহলে এটা কি তোমাদের জন্য ইম্পর্টেন্ট তোমাদের। আমরা এবার এই ম্যাথটাতে আসি। এই ম্যাথটার ক্ষেত্রে দেখো আমাদের এই দুইটা ভেক্টর দেওয়া আছে, এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। তাহলে এটাও কিন্তু আমাদের সেম মান, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? ডট গুণ করতে হবে। তাহলে আমরা দেখি, ডট গুণ করি, 2m + 6 প্লাস মাইনাস হবে -30 = 0। তাহলে হচ্ছে কি আমাদের এখানে -24 আছে, m = কি আসে -24, ওই পাশে গেলে হচ্ছে 24 / 2। তাহলে এবার হচ্ছে কত? 12 আসে, আমাদের অ্যান্সার 12। বুঝা গেছে? জাস্ট ডট গুণ। তারপরটাতে আসি, একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে এত বল দ্বারা টানা হচ্ছে, ঠিক আছে? টেনে নিয়ে যাচ্ছে। বস্তুটির ওপর আনুভূমিকের কার্যকর বল কত? বস্তুটিকে 200 নিউটন বলে টানা হচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে কত কোণে? 60 ডিগ্রি কোণে, তাই না? তাহলে এর উপাংশটা কোন দিকে হবে বলো তো? উপাংশটা হবে এই দিক বরাবর না? আমার এইদিকেই চাইছে, আনুভূমিকেরটা চাইছে। তাহলে আনুভূমিক হইলো, তাহলে আমার কি হবে 200 ইন্টু cos 60 ডিগ্রি না? তাহলে আমার cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রি। তাহলে দেখো এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? এই দেখো আর একদিকে কিউ যেদিকে, পিটাও এদিকে না? তাহলে হচ্ছে কি আমাদের এইটাই অ্যান্সার হবে, ঠিক আছে? আর বাকিগুলোনে তো আমার টাইপরাইটার হয়তো বা ভুল করছে, ডিরেকশন দেয় নাই। তাহলে যেইগুলো অপশনে আছে সেগুলোর মধ্যে হচ্ছে আমাদের অ্যান্সার হবে এইটাই, ক নাম্বারটা, ঠিক আছে? তারপরেরটাতে আসি। তারপরে এটা দেখো আমাদের দুটি সমমানের ভেক্টর একই বিন্দুতে কি করে, লব্ধির মান কোন একটি ভেক্টরের সমান, এটা একটা করলাম না? তাহলে কি আমাদের লব্ধি এবং ভেক্টর কি সমান, তাহলে কি মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। এটা আমরা বের করে দেখছি, তাই না? তাহলে 120 ডিগ্রি হবে। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে আসি, আমরা এতক্ষণ ভেক্টরটা নিয়ে পড়ালেখা করলাম না? তাহলে দেখো ভেক্টরে এখানে যদিও আমি বলছি বিগত 5 বছরে, কিন্তু আরও বেশি ছিল, ঠিক আছে? তো আমরা যে পড়লাম এগুলোর মধ্যে আমরা কোন কোন টপিক বেশি পাইছি? আমরা ফার্স্ট অফ অল ডট গুণটা পড়ছি, তাই না? ডট গুণ আমরা কি পাইছি? ডট গুণটা ইম্পর্টেন্ট, ক্রস গুণ ইম্পর্টেন্ট, তাই না? তারপর একবার কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করা আসছিল, তাই না? তারপরে হচ্ছে আমাদের 120 ডিগ্রির ওই প্রবলেমটা 2বার আসছে, তাহলে ওইটা ইম্পর্টেন্ট না? তারপরে হচ্ছে আমাদের ওই তো পিথাগোরাস ত্রয়ী দিয়ে যেটা আসছে, পিথাগোরাস ত্রয়ী, ওই প্রবলেমটা, ওই পিথাগোরাস হবে, আমি ভুল লিখছি, পিথাগোরাস ত্রয়ী, ঠিক আছে? ওই প্রবলেমগুলোর থেকে আমার ডিউতে বেশি প্রশ্ন আসে। তাহলে আমাদের এই তিনটা জিনিস একটু বেশি ভালোভাবে দেখতে হবে, তাই না? তাহলে আমরা এর পরেরটাতে যাই, আমরা এর পরের চ্যাপ্টারটা শুরু করি। আমাদের এর পরের চ্যাপ্টারটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। তো চলো আমরা কাজ ক্ষমতা শক্তিটা শুরু করি। তারপরে আসি, দেখো আমাদের শক্তির মাত্রা কি? আচ্ছা, তোমরা মাত্রা এবং একক এই জিনিসটা নিয়ে অনেক বেশি ভুল করো। এখন আমাদের শক্তিকে আমরা W = Fs, এটারই তো একটা রূপ, তাই না? তো
আমরা এইটাকে আমরা এম এ এস এটা দিয়ে প্রকাশ করতে পারি না, তাহলে এটার মাত্রা কি হবে? এম এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2, এস এর মাত্রা এল, তাহলে আমাদের এম এল স্কোয়ার টি মাইনাস 2, এটা অ্যান্সার হবে না, তাহলে দেখো এম এল স্কোয়ার টি মাইনাস 2 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে আসি, দেখো একটি কণার উপর ভর দেওয়া আছে, আমার ভরের একটা কি দেওয়া আছে, সরি একটা কণার উপর বল দেওয়া আছে, ঠিক আছে। এই বলটা প্রয়োগ করলে কণাটির সরণ দেওয়া আছে, এখন সরণ কত দেওয়া আছে? 2i প্লাস 2j মাইনাস 2k, এবং বল কর্তৃক সম্পাদিত কাজটা কত বলছে, তাই না? তাহলে আমরা কি করব? সিম্পলি ডট গুণ করে দিব, তাই না? এফ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি? এফ ডট এস। কারণ কি, আমার এখান থেকে আরেকটু ইনফরমেশন জেনে রাখো যে আমার হচ্ছে কাজটা কি, স্কেলার রাশি, সেই জন্য আমরা ডট গুণ করতেছি। তাহলে দেখো ডট গুণ করলে কি আসে? 10 2 20 প্লাস 10 2 20 মাইনাস 20, তাহলে আমাদের কাজ কত হবে? 20 জুল হবে, ঠিক আছে? এটা আমরা বুঝলাম। তাহলে হচ্ছে এরপরেরটাতে যাই। আমাদের 30 উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে উচ্চতায়, কোন উচ্চতায় বা কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? এখন একটা ফর্মুলা তোমাদের এখান থেকে শর্টকাট সবাই শিখায়, আমিও শিখাবো। যদি কোনো একটা উচ্চতায় আমার ই কে ইজ ইকুয়াল টু এন ইপি হয়, মানে একটা পড়ন্ত বস্তু আছে, দেখো আমার এখানে আছে, ঠিক আছে, একটা বস্তু পড়তেছে, এর টোটাল উচ্চতা হচ্ছে এইচ, তাহলে আমার এক্স একটা উচ্চতায়, আমার এই কন্ডিশনটা তোমাকে দেয়া আছে যে এক্স উচ্চতায় আমার ই কে ইজ ইকুয়াল টু এন ই পি, এরকম একটা বলা আছে। তাহলে এক্স উচ্চতাটা কত, ঠিক আছে? তাহলে এক্স উচ্চতাটা যদি আমি জানতে চাই, তাহলে আমার এক্স উচ্চতায় হবে এই ফর্মুলা অনুযায়ী আমার এইচ ডিভাইডেড বাই এন প্লাস 1, ঠিক আছে? তাহলে আমার এইটা দিয়ে টোটাল উচ্চতা কত? 30 না? তাহলে এন কত? দ্বিগুণ না? 2 প্লাস হচ্ছে কি আমার 1, তাহলে আমার কত হবে? 10 মিটার হবে। তাহলে এই উচ্চতাটা আমার কত? 10 মিটার আসলো। বুঝা গেছে? এখন এটা যদি উল্টাটা থাকে, যেমন ধরো এখানে বলছে কি, এখানে বিভব শক্তির দ্বিগুণ বলা আছে, তাই না? এখন যদি বলে গতিশক্তির দ্বিগুণ, তাহলে কি হইতো? তাহলে আমার কন্ডিশনটা এরকম হয়ে যেত না? ইপি ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি একটু নিচে লিখি, ঠিক আছে, আমি একটু, তাহলে আমাদের কি, আমাদের কন্ডিশনটা যদি ই উল্টা হয়ে যেত, ঠিক আছে, এন ই কে এরকম হয়ে যাইতো, তাহলে আমাদের কি করা লাগতো বলো তো? আমরা এক্সট্রা কোনো ফর্মুলা মনে রাখবো না, আমরা এটাকেই ই কে আকারে আমরা যে ফর্মটা জানি সেখানে নিয়ে আসব, ঠিক আছে? ই পি এরকম হয়ে যাইতো না? তাহলে আমাদের যে এক্স ফর্মুলা সেটাই 1 1 প্লাস এন 1, ঠিক আছে, মানে সরি এইচ, এখানে মানে হচ্ছে আমরা যে জায়গাটায় এন রাখছিলাম সেই জায়গাটাকে এনই ধরে নিয়ে এখানে ফর্মুলায় বসাই দিব, ঠিক আছে? এই এনটা হবে কি, যত গুণ বলছে তত গুণ, ঠিক আছে? তারপরে আসি আমরা, তাহলে এই ফর্মুলাটা বুঝছো আশা করি। এবার আমাদের এই ফর্মুলাটা করি, দেখো এই ম্যাথটা করি। একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা দেয়া আছে, একটা পানিপূর্ণ কুয়া আছে যেটা হচ্ছে 12 মিটারের, ব্যাস দেওয়া আছে 1.8 মিটার। একটি পাম্প 24 মিনিটে কুয়াটি পানি শূন্য করতে পারে, পানির ঘনত্ব 1000 হলে পাম্পটির ক্ষমতা জিজ্ঞেস করছে। এখন এই ম্যাথটা আমরা কিভাবে করব? এই ম্যাথটা আমরা দেখো কিভাবে করা যায়। এখন আমরা পি ইজ ইকুয়াল টু কি জানি? ডাব্লিউ বাই টি জানি না, তাহলে টি ডাব্লিউ ইজ ইকুয়াল টু আবার কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমার এফ এস, তাই না? এফ এস আসে। এখন এখানে যে এফ এর ভ্যালুটা আছে, সেই এফটা কি হবে? সেই এফটা আমাদের কি হবে? কৃত কাজ না, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কৃত কাজ না, তাহলে এখানে আমরা পুরোটাকে রিপ্লেস করতে পারি না, এম জি, আমরা এটা ভর কেন্দ্রের সরণ এল বাই 2 ডিভাইডেড বাই টি না? এখন এখানে আমরা এমটা আমাকে দেওয়া নেই, এখানে আমার দেওয়া আছে ঘনত্ব দেওয়া আছে এবং তার ব্যাস দেওয়া আছে, তাহলে আমি কি হাফ আর স্কোয়ার, এটা কি ইন্টু হচ্ছে এল, এটা হচ্ছে কি আমার টোটাল ভি আসলো, তাই না? আর আমার রো আমি তো জানি, তাহলে এম ইজ ইকুয়াল টু কি? ভি রো, এটা আমরা জানি না, এম ইজ ইকুয়াল টু ভি রো, তাহলে আমরা এখানে এটা বসাই দিতে পারি না? এখানে আমরা বসাই দিতে পারি এম এর জায়গায় যে এম ইজ ইকুয়াল টু ভি রো এল বাই 2 ডিভাইডেড বাই টি, তাহলে
ভি রোর জায়গায় আবার আমরা ভির মানটা কি বের করলাম, আর স্কোয়ার বাই আর স্কোয়ার এল রো এল বাই 2 ডিভাইডেড বাই টি। এখন আর ইজ ইকুয়াল টু কি, আবার আর ইজ ইকুয়াল টু আমাদের আসবে হচ্ছে আমাদের ব্যাস দেওয়া আছে ডি বাই 2, ঠিক আছে। তো আমরা এই যে এই ফর্মুলাটাতে আমাদের ইনফরমেশনগুলো ইনপুট দিব, ঠিক আছে। এখন ইনফরমেশনগুলো যদি আমি ইনপুট দিই তাহলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 1.6 HP। এখন তুমি বলবো যে ভাইয়া আপনি তো মুখস্থ বলে দিলেন। এখন এই ফর্মুলাটা মুখস্থ বললাম কারণ হচ্ছে এটা যখন আসছিল, এটা কোন সালে আসছে আমি তোমাদেরকে বলে দিই। এটা আসছে হচ্ছে 16-17-তে। এখন 16-17-তে হচ্ছে ভাই ক্যালকুলেটর ইউজ করা যেত, তখন তো আমাদের ক্যালকুলেটর দিয়ে মান মান বসাই দিত। কিন্তু এখন যেহেতু যায় না, তোমাদেরকে এমন একটা ভ্যালু দিবে, ধরো যে ওখানে পায়ের একটা সলিড মার্কস বলে দেওয়া থাকবে যে পাই ইজ ইকুয়াল টু 3 ধরে করো। তো এরকম তোমার মানটা যাতে তোমার মানে কি বলবো তোমার ফেভারে যায়, তুমি ইজি করে করতে পারো, তোমার ক্যালকুলেটর না লাগে, এরকম মান দিয়েই তোমাকে অ্যান্সারটা করতে বলবে, ঠিক আছে। তো ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট তোমাকে এই ফর্মুলাটা এই কনসেপ্টটা জানতে হবে, ঠিক আছে। তারপরে আসি বস্তুকে হবে, এখানে বস্তু দেয় নাই। বস্তুকে এত ব্যাসার্ধের একটি আনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে। একটি পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় কাজের মান কত? আচ্ছা, একটা পূর্ণ ঘুরায় নিয়ে আসলো, ঠিক আছে। এখন তুমি বলো তো, যে বিন্দু থেকে আমি ঘুরাই সেই বিন্দুতেই আনলাম, এখন ওখানে কি ওর কোনো স্মরণ হয়েছে? স্মরণ নাই, স্মরণ হচ্ছে 0। তাহলে আমার টোটাল কাজ কত হবে? 0 হবে না? তাহলে আমার টোটাল কাজ কত হবে? 0 হবে। আশা করি বুঝতে পারছো সবাই কেন 0 হইলো। কারণ আমি তো পুরো একটা জায়গা থেকে আমার কাজের শর্ত কি, কাজ হওয়ার জন্য আমার একটা স্মরণ লাগে। এখন আমি যখন ঘুরে আবার সেম পজিশনে আসছি তখন তো ওর কোনো স্মরণ হয় নাই। তো স্মরণ না হওয়া মানে কি আমার কোনো কাজ হয় নাই। আশা করি বুঝা গেছে। আচ্ছা দেখো, এখন আমরা হচ্ছে এই ম্যাথটার ক্ষেত্রে চিন্তা করি, এই ম্যাথটা কিভাবে করি। দেখো এখানে আমাকে কি বলছে, সমদ্রুতিতে বলছে না, তাহলে আমরা আগে চিত্রটা এঁকে নিই। আমাদের চিত্রটা এঁকে নিলে আমাদের বলছে ঢাল, এটা 30 ডিগ্রি, তাই না? আমার হচ্ছে এটা একটু বড় হয়ে গেছে, হ্যাঁ এটা 30 ডিগ্রি। আমার এইদিকে বলে তুলতেছি, কত বলে? 100 নিউটন বলে, তাই না? তাহলে এই বলের দুইটা উপাংশ আছে না, আমার এই উচ্চতাটা বলা আছে হচ্ছে h ইজ ইকুয়াল টু আমার কত, আমার এই উচ্চতাটা বলা আছে হচ্ছে 5 মিটার, ঠিক আছে। তাহলে চিন্তা করো, এটা দুটো উপাংশ আছে না, এইদিকে একটা উপাংশ যাবে, এইদিকে একটা উপাংশ যাবে, এটা তো 30 ডিগ্রি হবে স্বাভাবিকভাবে। তাহলে আমার এই উপাংশটা কত হবে? এই উপাংশটা আমার হবে না যে 100 সাইন 30 ডিগ্রি, তাই না? তাহলে আমার এই উপাংশটা কত হয়ে গেল? সাইন 30 ডিগ্রির মান হাফ, আমার এই উপাংশটা 50 ডিগ্রি। এখন এই উপাংশটাকে আমি উপরের দিকে তুলতেছি না, তাহলে আমার উচ্চতাটা এইটা, আমি এইটুকু দূরত্ব ওকে অতিক্রম করছি, তাই না? তাহলে এইটুকু দূরত্ব যখন আমি অতিক্রম করছি, আমি এই উপাংশটাকে এখানে নিয়ে আসতে পারি না? ইয়েলো কালার দিয়ে আমি দেখি, এই উপাংশটা আমি যদি এখানে প্যারালাল ট্রান্সফর্ম করি তাহলে এখানে আমার কি আসে? এটা এই 50 ভ্যালুটা আসে না? 50 আসে। তাহলে দেখো আমার এই অক্ষ বরাবর 50 হচ্ছে বল কাজ করতেছে, এত নিউটন বল, মানে হচ্ছে এটা নিউটন ইজ ইকুয়াল টু এফ, আর এটা হচ্ছে আমার স্মরণ। তাহলে আমার কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কী হবে? 50 ইন্টু কত? 5 ইজ ইকুয়াল টু আমার 250 নিউটন, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার কত আসে? 250 জুল আসে, সরি 250 জুল হবে, এখানে আমি ভুল লিখছি, 250 জুল, ঠিক আছে। তারপরে আসি আমরা, এবার চলো আমরা এই প্রশ্নটা দেখি। একটি বুলেট একটি কাঠের তক্তা ভেদ করতে পারে, বুলেটের বেগ বা হচ্ছে গতি 4 গুণ, ঠিক আছে, করলে ইহা কয়টি একই মাপের তক্তা ভেদ করতে পারে? এখন আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমরা যদি বেগ, হ্যাঁ বেগ হবে হচ্ছে যদি আমি 4 গুণ করি, বেগ n গুণ করলে তক্তা ভাঙতে পারবো কয়টা? তক্তা ভেদ করবে n স্কয়ারটি, ঠিক আছে। তাহলে এখানে কত গুণ করছি আমি? 4 গুণ, তাহলে তক্তা ভেদ করবে কয়টা? 16টা, 4 স্কয়ার 16টা, ঠিক আছে। আশা আমরা এই প্রশ্নটা একটু দেখি। এখানে বলছে চিত্রে দেখানো পথ নিয়ে একটি 4 নিউটন ওজনের পাথরকে পৃথিবীর অভিকর্ষীয় ক্ষেত্রে পি বিন্দু থেকে, এই তো পি বিন্দু থেকে আর বিন্দুতে নেওয়া হলে ওর স্থিতিশক্তির কত বৃদ্ধি হলো, মানে স্থিতিশক্তির কি পার্থক্য হবে? এখন দেখো আমরা যদি এটাকে বেস ধরে নিই, এখানে আমার স্থিতিশক্তি 0, আমি 30 মিটার উপরে তুলছি, তাহলে আমার স্থিতিশক্তি কত হবে? এম জি এইচ হবে না? তাহলে আমার এম জি এইচ হবে হচ্ছে অ্যান্সার। এম কত আমার? আমার হচ্ছে কত নিউটন ফোর্স দিছে না, ফোর্স হচ্ছে 4
আর হচ্ছে আমার কত সরণটা কত, আমার mg হচ্ছে টোটাল ফোর্স হিসেবে আমি কাউন্ট করতে পারি, সেই জন্য আমি ডিরেক্ট 4 লিখে দিলাম, এবং হচ্ছে আমার সরণ হচ্ছে 30, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার কত 120, ঠিক আছে। আমার 120 হচ্ছে আমার অ্যান্সার, 120 জুল। এখানে আমাদের অপশনে নাই, অপশনটা ভুল আছে, 120 জুল হবে হচ্ছে আমাদের কত অ্যান্সার হবে, ঠিক আছে। তারপরটাতে আসি, আমরা এই ম্যাথটা একটু দেখার চেষ্টা করি। এখানে বলছে নিচের মিশ্রিত এককগুলির মধ্যে কোনটি ওয়ার্ডের সমতুল্য নয়। এখন আমরা দেখো পি ইজ ইকুয়াল টু কি জানি, ডাব্লিউ বাই টি, আবার পি ইজ ইকুয়াল টু আমরা আই স্কোয়ার আর এটা জানি, ইজ ইকুয়াল টু ভি আই এটা জানি, তাই না। তাহলে দেখো আমাদের এটা রাইট, এখান থেকে আসতেছে আই স্কোয়ার সরি এটাতে আসতেছে আই স্কোয়ার আর এটাতে আসতেছে ভি আই অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট, এটা কিন্তু এটা কোনোটার মধ্যে পড়তেছে না, তাহলে আমাদের এইটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, একক থেকে আসছে। তাহলে তোমরা যদি চিন্তা করো আমাদের এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে আমরা ম্যাক্সিমামই কি দেখলাম, আমাদের শক্তির জিনিসগুলো থেকে আসে এবং কাজ নির্ণয় করতে বলে। তো আমাদের এখান থেকে আমাদের যে টপিকগুলো বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাজ নির্ণয় করাটা বেশি ইম্পর্টেন্ট, আমাদের কাজ নির্ণয় করাটা ভালোভাবে শিখতে হবে। আমরা এরপরে যে চ্যাপ্টারটা নিয়ে পড়বো সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ এবং অভিকর্ষ। তো চলো শুরু করা যাক মহাকর্ষ এবং অভিকর্ষ চ্যাপ্টারটা নিয়ে। তো দেখো আমাদের মহাকর্ষীয় ত্বরণ জি বনাম পৃথিবী পৃষ্ঠ হতে গভীরতা এটা এইচ হবে, এর লেখচিত্র কোনটা হবে। এখন চিন্তা করো আমরা যখন পৃথিবী পৃষ্ঠ থেকে ভিতরের দিকে যাইতে থাকি আমাদের জি এর ভ্যালুটা কি কমতে থাকে না, আমরা যতই ভিতরের দিকে যেতে থাকি ততই জি এর ভ্যালু কমতে থাকে এবং সমানুপাতিক হারে কমে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের গ্রাফটা এরকম হবে, ঠিক আছে। আর যদি আমরা ভিতর থেকে বাইরে আসতে চাইতাম, মানে হচ্ছে একদম পৃথিবীর কেন্দ্র থেকে শুরু করলাম এবং আমরা উপরের দিকে আসতেছি ভূপৃষ্ঠ পর্যন্ত, তাহলে কি হবে এরকম হবে, ঠিক আছে। এবং তার ফলে পৃথিবীর কেন্দ্র থেকে আমরা যদি উপরের দিকে উঠতে চাইতাম তাহলে সেটা হচ্ছে আমাদের জিটা হয় হচ্ছে কি আমাদের এইচ এর বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের টোটাল যে গ্রাফটা হয় এইটা এরকম এবং এরকম, এই পর্যন্ত হচ্ছে কি আমার ব্যাসার্ধ, এবং এটা হচ্ছে আমার গভীরতার মধ্যে, এই পোর্শনটা হচ্ছে কি আমার কিসের মধ্যে, আমার উপরে উঠলে কতটুকু হবে, ঠিক আছে। তারপরে আসি, এরপরে দেখো জি পৃষ্ঠে আমার জি এর ভ্যালু, পৃথিবী পৃষ্ঠে জি এর ভ্যালু দেওয়া আছে, একটি দোলক দেওয়া আছে, দোলকের সঠিক সময় দেয় মানে হচ্ছে 2 সেকেন্ডই দেয়, ঠিক আছে। এখন ঘড়িটি চন্দ্র পৃষ্ঠে নিয়ে গেছি যেখানে আমার জি এর ভ্যালু এইটা, এখন আমার পৃথিবী পৃষ্ঠের 1 আওয়ার সময় চন্দ্র পৃষ্ঠে কত হবে। এই ম্যাথটাতে আমরা কি করব, এই ম্যাথটাতে দেখো আমাদের টি ইজ ইকুয়াল টু কি 2 পাই রুট ওভার এল বাই জি, না এল বাই জি, তাই না। তাহলে আমাদের টি এর সাথে জি এর সম্পর্কটা কি 1 বাই রুট ওভার জি, ব্যস্তানুপাতিক না, তাহলে টি ই আর জি ই ব্যস্তানুপাতিক। আর তাহলে আমাদের যদি আমরা রেশিও করি তাহলে টি এম ডিভাইডেড বাই টি ই হবে ইজ ইকুয়াল টু রুট ওভার টি, যেহেতু ব্যস্তানুপাতিক উপরে যাবে এবং জি এরটা নিচে আসবে। আমার কিসেরটা চাইছে বলো তো, আমার এই ভ্যালুটা চাইছে না, তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই, এটা তো কত 1 আওয়ার দিছে না, তাহলে এখানে যে ভ্যালুটা আসবে সেটাও কিসে আসবে আওয়ারে আসবে। তাহলে আমরা রুট ওভার 9.8 দিতে পারি ডিভাইডেড বাই কি 1.6 আওয়ার, তাহলে আমাদের অ্যান্সার কোনটা আসে, দেখো আমাদের অ্যান্সার আসে সি, মিলে যায়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তারপরেরটাতে আসি মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রাগত। এখন মাত্রাটা আমরা কিভাবে বের করবো, দেখো মহাকর্ষীয় ধ্রুবক ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, তাই না। তাহলে আমাদের জি এর মাত্রাটা বের করতে হবে, জি ইজ ইকুয়াল টু কেমন এটা, তাই না। এফ এর মাত্রাটা হচ্ছে এম এল টি ইনভার্স 2, তাই না, কারণ এফ ইকুয়াল টু এম এ, তাহলে এখানে ডি স্কোয়ারটা কি হয়, তার মানে হচ্ছে এল স্কোয়ার, আর এম ইজ ইকুয়াল টু কি এম স্কোয়ার, তাই না, দুটোটাই এম। তাহলে আমার কি হয়ে যায় এম মাইনাস 1 এল টু দি পাওয়ার 3 টি টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে আমাদের অ্যান্সার কোনটা আসে দেখো এম মাইনাস 1 কোনটা, এম মাইনাস 1 এইটা, এই তো বি অ্যান্সার। বুঝা গেছে কীভাবে বের করলাম,
মাত্রা এবং একক কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো তোমরা এইভাবে ফর্মুলা দেখে মাত্রা এবং একক বের করাটা শিখবা, ঠিক আছে? আমি যেভাবে বের করে দেখাইলাম। তারপরে দেখো এখানে শূন্য মাধ্যমে একটি দুটি ইলেকট্রনের মধ্যকার কুলম্ব ফোর্স দেয়া আছে এবং মহাকর্ষীয় ফোর্সের অনুপাত কত, এটা দেখো 16-17 আসছে, যখন আমাদের ক্যালকুলেটর ছিল। তো আমি তোমাদের এটা কনসেপ্ট একটু দেখাই দিই। আমাদের হচ্ছে এফ ই চাইছে, তাই না? এফ ই ইকুয়াল টু কে Q1 Q2 ডিভাইডেড বাই কি আর স্কোয়ার না, আর এফ জি ইজ ইকুয়াল টু আমার কি জি M1 M2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, ঠিক আছে? এখন এদের আমাদের আর স্কোয়ার দুটোটা সেম ধরে রাখবো, ঠিক আছে? দুটোটার ক্ষেত্রে দূরত্ব সেম। এখানে আমরা কি বসাবো, ইলেকট্রনের চার্জ বসাই, এখানে হচ্ছে আমাদের কি বসাবো, ইলেকট্রনের ভর বসাবো, ঠিক আছে? ইলেকট্রনের ভর, এখানে চার্জ, ঠিক আছে? তারপরে আমরা জাস্ট কি করব, অনুপাত করতে বলছে, তাই না? এফ ই বাই এফ জি বসাই দিব, যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু এটা ক্যালকুলেটর দিয়ে করতে হবে, সেজন্য আমি ক্যালকুলেটর দিয়ে তোমরা করে দেখবা, কিন্তু হচ্ছে পরীক্ষা আসার মতো না এটা, ঠিক আছে? তাও কনসেপ্টটা জেনে রাখলাম কিভাবে করতে হবে। তারপরটাতে আসে, একটি কৃত্রিম উপগ্রহ 7000 কিলোমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। উপগ্রহটি পর্যায়কাল 2 আওয়ার হইলে কেন্দ্রমুখী ত্বরণ কত? এখন কেন্দ্রমুখী ত্বরণ এ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ওমেগা স্কোয়ার, কি জানি, ওমেগা স্কোয়ার আর না? তাহলে দেখো ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 2 পাই ডিভাইডেড বাই টি না, হোল স্কোয়ার ইন্টু হচ্ছে কি আমার আর, তাই না? তাহলে 2 × পাই মানে 4 পাই স্কোয়ার, এখানে আমার টি কত দেয়া আছে, 2 আওয়ার দেওয়া আছে না? এখন যেহেতু সব কিছু এসআই এককে রাখতেছি আমি, তাহলে এখানে কি আমার এসআই এককে বসাইতে হবে, তাই না? এটা যেহেতু আমি কনসেপ্টটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, কারণ হচ্ছে কি এটা যেহেতু আগের ম্যাথ, সেই জন্য এটা আসার চান্স খুবই কম, ঠিক আছে? যেহেতু ভ্যালু আমরা বের করতে, এখানে উপরে উঠতেছে না কেন জানি না, তাহলে এখানে আমি একটু লিখি 2 আওয়ার ইন্টু হচ্ছে 60 হবে, আর এখানে হচ্ছে আমার কত 7000 কিলোমিটার আসে না, তা না? তাহলে হচ্ছে 7000 ইন্টু 10⁻³ তাহলে এটা আমাদের যে অ্যান্সারটা দিবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তোমরা ক্যালকুলেটর দিয়ে একটু দেখে নিবে, ঠিক আছে? তাহলে আমাদের কনসেপ্ট জানতে হবে এইটা, যে কেন্দ্রমুখী ত্বরণের ফর্মুলা এইটা, ঠিক আছে? আমাদের এই টাইপের জিনিসগুলো আসবে, এত বড় ক্যালকুলেশন করতে দিবে না, ঠিক আছে? তারপরে আসি, দেখো আমাদের জ্বালানির ভর দেয়া আছে, জ্বালানি সহ আমার এম দেয়া আছে, ঠিক আছে? একটি রকেটের ভর এত কেজি, জ্বালানি যদি এত ভাবে পড়ে, তাহলে এই জিনিসটা কি দিয়ে আছে, dm বাই dt দিয়ে আছে আমাকে, তাই না? কারণ কি 200 কেজি পার সেকেন্ড পুড়ে যাচ্ছে, তার মানে কি আমার প্রতি সেকেন্ডে 200 কেজি ক্ষয় হচ্ছে, তার মানে কি পরিবর্তনটা না dm বাই dt পুড়ে দেয়া আছে। তাহলে রকেটের সাপেক্ষে 200 মিটার পার সেকেন্ড বেগে যদি নির্গত হয়, তাহলে প্রযুক্ত রকেটের বল কত? তাহলে আমরা F ইজ ইকুয়াল টু VR dm বাই dt, এই ফর্মুলাটা আশা করি জানি, ঠিক আছে? তাহলে এখানে আমাদের 2000 হবে ইন্টু কি হবে, দেখো 200 হবে, তাই না? তাহলে 4 ইন্টু 10⁻⁴ কয়টা শূন্য, 5, ঠিক আছে? তো বুঝা গেছে, আশা করি বুঝতে পারছো। এখন এই ফর্মুলাটা কোথায় থেকে আসে একটু তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই ফর্মুলাটা আসে হচ্ছে এই ফর্মুলাটা আমাদের কোথায় থেকে আসে এটা একটু দেখার চেষ্টা করি, যে আমাদের F ইজ ইকুয়াল টু কি, আমরা ভর বেগের পরিবর্তন না, F ইজ ইকুয়াল টু কি আমাদের ভর বেগের চেঞ্জ, তাই না? তাহলে এখানে আমরা কি লিখতে পারি, dt pv, তাই না? এখন আমাদের ক্যালকুলাসে একটা ফর্মুলা ছিল ইউভির ফর্মুলা, তাহলে আমরা কি লিখতে পারি, m dv বাই dt প্লাস v dm বাই dt। আমার ভরের মেইন ফর্মুলা হচ্ছে এইটা, যখন আমার m কনস্ট্যান্ট, m ধ্রুবক থাকে, তখন এই পোর্শনটা 0 হয়ে যায়, আবার যখন আমার কি বেগ ধ্রুবক থাকে, তখন এই পোর্শনটা 0 হয়ে যায়। বুঝা গেছে? যখন আমার বেগ ফিক্স থাকে, ঠিক আছে, কারণ ফিক্স বেগের ইয়াটা কি 0, তাহলে তখন হচ্ছে এই পোর্শনটা 0 হয় না, তখন হচ্ছে আমার এই পোর্শনটার একটা ভ্যালু থাকে, যেটা আমাকে দেয়া ছিল এর আগের ম্যাথটাতে, রকেটের ম্যাথটাতে। বুঝা গেছে? ক্লিয়ার আশা করি। আচ্ছা, আমরা এই ম্যাথটার দিকে লক্ষ্য করি। দুইটি কণার ভর কেমন পরিবর্তন হবে যদি একটি কণার ভর পূর্বের দ্বিগুণ এবং অন্য কণার ভর 3 গুণ করা হয়, একই সাথে তাদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়? তাহলে আমরা F ইজ ইকুয়াল টু কি জানি, দেখো g m1 m2 বাই d স্কয়ার, তাই না? এখন আমাকে বলছে একটি কণার ভর দ্বিগুণ করছি, আচ্ছা 2m করে দিলাম, m1 করে দিলাম, ঠিক আছে? আরেকটা কণার ভর কত, 3 গুণ করছি,
3m2 করলাম, ঠিক আছে। মধ্যবর্তী দূরত্ব কত করছি, দ্বিগুণ করছি, তার মানে হচ্ছে 4d² করলাম ইজ ইকুয়াল টু জি। তাহলে আমি জি যদি আমি এখানে কত গুণ, 2 2 4 6 6/4 জি m1 m2 বাই d² পাচ্ছি, তাই না? তাহলে এই যে জিনিসটা কি আমার এফ না? তাহলে আমি এখানে লিখতে পারি কত, 6/4 হচ্ছে আমার কত, 1.5, তাহলে হচ্ছে আমার ইজ ইকুয়াল টু 1.5, আর এইটা হচ্ছে আমার পূর্বের এফ, তাহলে হচ্ছে এফ। তাহলে আমার পূর্বের কত গুণ হচ্ছে, 1.5 গুণ হচ্ছে, ঠিক আছে, পূর্বের 1.5 গুণ। তারপরটাতে আসি, দেখো সর্বনিম্ন কত বেগে ভূপৃষ্ঠ হতে এম ভরের, ঠিক আছে, এম ভরের একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা আর ফিরে আসবে না। তার মানে মুক্তিবেগের ফর্মুলাটা জানতে চাইছি। তার মানে মুক্তিবেগের ফর্মুলাটা কি, √2gr, তাই না? 2gr, √2gr কোনটা, এটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, এটা আমাদের কোনো জানার বিষয় না। হ্যাঁ, তোমাদের এখানে জানতে হতে পারে কি, আমাদের 2gm/r²r, ঠিক আছে, এরকম একটা বিষয় আসতে পারে। তাহলে এই ফর্মুলাটা কি আমাদের, √2gm/r এরকম আসে, ঠিক আছে। তো আমরা এই যে জিনিসটা আছে, এই দুটো ফর্মুলা জেনে রাখতে পারো আমাদের মুক্তিবেগের। তারপরে আসি, আর ব্যাসার্ধের পৃথিবীর পৃষ্ঠ হতে ভি হলে, আর ব্যাসার্ধের পৃথিবীর পৃষ্ঠ হতে বিভব যদি ভি হয়, কি বলে, পৃষ্ঠ হতে আর উচ্চতায় বিভব কত? আচ্ছা, আমাদের বিভবের ফর্মুলাটা কি, gm/r না? তাহলে আর উচ্চতা মানে কি, আর উচ্চতা মানে হচ্ছে এই দূরত্বটা আমার এইচ হয়ে যাবে, তাহলে হচ্ছে gm/r প্লাস আর, তাই না? তাহলে হচ্ছে আমার কি হয়ে যায়, -gm/2r। তাহলে দেখো -gm/2r, এখানে আমরা gm/r কে v/2 লিখতে পারি। তাহলে পূর্বের কত হয়ে গেল, পূর্বের হাফ হয়ে গেল না? তাহলে আমাদের এটা অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, কারণ এখানে দেখো আমাদের এই যে পোর্শনটা ছিল সেটা হচ্ছে আমাদের কি আগের ভি, তাই না? তাহলে সেখানে আমি ভি বসাই দিছি /2। তারপর একটাতে আসি, দেখো আর দূরত্বে রাখা দুটি ক্ষুদ্র কণা পরস্পর মধ্যবর্তী মধ্যাকর্ষণ বল যদি এফ হয়, কণা দুটির মাঝে একটি ভারী লোহার পাত রাখা হলো, এখন তাদের মধ্যবর্তী আকর্ষণ বল কত? আকর্ষণ বল কি হবে, তারা আকর্ষণ বল কি মাঝে কোনো জিনিস যদি স্থাপন করি আকর্ষণ বল কমে যায় না? কমে না, তাহলে হচ্ছে কি আমাদের এফই হবে, ঠিক আছে। আকর্ষণ বল কখনো কমে না, চেঞ্জ হয় না। আমরা আকর্ষণ বলের উপর কোনো ওর মাঝে কি আসলো সেই জিনিসটা ইম্প্যাক্ট ফেলে না, শুধু কি ইম্প্যাক্ট ফেলে তার মধ্যবর্তী যে দূরত্ব সেইটা এবং হচ্ছে তাদের ভর, ঠিক আছে, মাধ্যমও কোনো ফ্যাক্ট না আর মহাকর্ষ বলের ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে আসি, পৃথিবী পৃষ্ঠ হতে মহাকর্ষীয় ক্ষেত্র যদি প্রাবল্য জি হয়, কাল্পনিক একটি গ্রহের ঘনত্ব যদি পৃথিবীর ঘনত্বের সমান হয় এবং ব্যাসার্ধ হচ্ছে 3 দ্বিগুণ হয়, তাহলে আমাদের ওই গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য কত? এখন দেখো জি ইজ ইকুয়াল টু কি, জি ইজ ইকুয়াল টু 4π/3 πr জি, তাই না? এটা হচ্ছে আমার ঘনত্বের, জি এর ঘনত্বের ফর্মুলা, ঠিক আছে। এটা ইজ ইকুয়াল টু আমাকে বলা আছে জি, ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু আমাকে বলা আছে এই ঘনত্বের ফর্মুলা ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের জি বলা আছে, তাই না? তাহলে দেখো এই জি এর সাথে, এটা আমার প্রাবল্য বলা আছে, ওকে ফাইন, আমার জি এর সাথে এটা কি আর এর সম্পর্ক কি, সমানুপাতিক সম্পর্ক না? এখন যদি আমি ব্যাসার্ধটা দ্বিগুণ করি তাহলে দেখো সমানুপাতিক সম্পর্ক, তাই না? ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি তাহলে আমার জি কত গুণ বৃদ্ধি পাবে? অবশ্যই দ্বিগুণ বৃদ্ধি পাবে, যেহেতু সমানুপাতিক সম্পর্ক, তাই না? তাহলে আমাদের জি কত হবে, 2g হবে, ঠিক আছে, 2g হবে। কারণ এখানে ফর্মুলাতে একটা রো ছিল, ঠিক আছে, এই রোটা একটু দেখে নিও যে এখানে আমার টোটাল ফর্মুলাটা হয় হচ্ছে রো আর জি, ঠিক আছে। তো এখানে আমার ডাজেন্ট ম্যাটার, আমার জাস্ট এইটা আমার হচ্ছে কন্ডিশন, ঠিক আছে। তো তারপরে আসি, দেখো পৃথিবীর সাপেক্ষে মুক্তিবেগ আমার দেয়া আছে, চাঁদের সাপেক্ষে মুক্তিবেগ যদি এত হয় তাহলে হচ্ছে কি আমার সম্পর্কটা কিরকম হবে? এখন দেখো মুক্তিবেগের ফর্মুলাটা কি, 2gr না? তাহলে আমার এটা কি √এর ব্যস্তানুপাত সমানুপাতিক, তাই না? তাহলে হচ্ছে আমার মুক্তিবেগ যার বেশি জিও হচ্ছে তার বেশি। এখন আমরা চাঁদে জি এর মানটা কি কম না? তাহলে কি চাঁদে মুক্তিবেগটাও কম হবে, তাহলে হচ্ছে আমাদের কি ভি এম যেটা আছে সেটা কম হবে আমার ভি আর্থের থেকে, বুঝা গেছে? তাহলে কোনটা হবে, ভি আর বেশি হবে, ঠিক আছে। তাহলে আমাদের
এই চ্যাপ্টারটা এখানে শেষ করলাম। আসো আমরা পদার্থের গাঠনিক ধর্ম একটু দেখার চেষ্টা করি যে এখানে কি টাইপের ম্যাথ আসছে। স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কি সেটা আমাকে বের করতে বলছে। এখন সেটা হচ্ছে দেখো আমরা পীড়ন বাই বিকৃতি লিখি না, তাহলে হচ্ছে পীড়ন হচ্ছে এটা আমাদের হচ্ছে ওয়াই এল বাই এল, তাই না? আমরা এই ফর্মুলাটা জানি। এই জিনিসটা যেটা আছে সেটার তো কোনো কি নাই, সেটার কোনো মাত্রা নাই, কারণ কি এটা একটা অনুপাত, অনুপাতের কোনো মাত্রা থাকে না। আমাদের ওয়াই এর মাত্রাটা হবে যেটা স্থিতিস্থাপক গুণাঙ্ক বল বাই আমার এরিয়া। তাহলে যে বলের মাত্রা সেটা হচ্ছে আমার এটা হয় না, তাহলে এম এ, তাই না? এর মাত্রা হচ্ছে এটা, তাহলে হচ্ছে এখানে আমার এল স্কোয়ার হয় এরিয়া। তাহলে আমার অ্যান্সার আসে হচ্ছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। তাহলে দেখো এল ইনভার্স 1 টি ইনভার্স 2 এইটা, ঠিক আছে? তারপরেরটাতে আসি। 10 সেন্টিমিটার লম্বা একটি তামা এবং লোহার তারকে জোড়া লাগিয়ে দৈর্ঘ্য 20 সেন্টিমিটার করা হলো। জোড়া লাগানো তারকে বল প্রয়োগ করে লম্বা করা হলো। লোহার ইয়ং এর গুণাঙ্ক এবং তামার ইয়ং এর গুণাঙ্ক দ্বিগুণ হলে দৈর্ঘ্য বৃদ্ধি কার বেশি হবে বা তাদের অনুপাতটা কত হবে? এখন দেখো দৈর্ঘ্য বৃদ্ধি, আচ্ছা আমরা সাপোজ হচ্ছে কত পীড়ন সমানুপাতিক কি বিকৃতি না, ইজ ইকুয়াল টু আমার এটা হচ্ছে বিকৃতি, তাই না? এখন বিকৃতি ইজ ইকুয়াল টু আমরা যদি লিখি, এই পীড়নটা ধরলাম যে আমরা কনস্ট্যান্ট, তাই না? তাহলে হচ্ছে এল বাই এল, তাই না? আদি দৈর্ঘ্যটাও দুইজনের হচ্ছে কি সমান ধরলাম। তাহলে আমার এটার সাথে হ্যাঁ ইয়ং এর গুণাঙ্কের সাথে আমার যেই দৈর্ঘ্য বৃদ্ধিটা আছে, দৈর্ঘ্য বৃদ্ধিটা কি এটা না, এটা হচ্ছে আমার দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে এটার সবগুলো যদি কনস্ট্যান্ট হয় এটার সমানুপাত ব্যস্তানুপাতিক সম্পর্ক না, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন কার ইয়ং এর গুণাঙ্কটা বেশি? দ্বিগুণ হলে, তামার ইয়ং এর গুণাঙ্কের দ্বিগুণ হলে, তার মানে বেশি হচ্ছে আমার লোহার ইয়ং এর গুণাঙ্ক। তাহলে লোহার ইয়ং এর গুণাঙ্কটা কি? আমার যদি 2 হয়, তামারটা হচ্ছে 1, তাহলে হচ্ছে আমার কি হবে দৈর্ঘ্যের অনুপাতটা কি হবে 1:2 হবে, ঠিক আছে? তামার এবং লোহার দৈর্ঘ্যের অনুপাতটাও কি হবে 1:2 হবে। বুঝা গেছে? কারণ কি এই তো তামার হ্যাঁ লোহার এবং তামার অনুপাত কি 1:2 হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। কারণ কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা তারপরেরটাতে আসি। একটি তারের ইয়ং এর গুণাঙ্ক আমার দেয়া আছে, তারের দৈর্ঘ্য এত পার্সেন্ট বাড়াতে কি পরিমাণ পীড়ন প্রয়োজন? আচ্ছা আমার পীড়ন দেয়া আছে, তাই না? পীড়ন দেয়া আছে, ফাইন, পীড়ন বের করতে হবে। আমার ইয়ং এর গুণাঙ্ক 4 × 10⁻11 দেয়া আছে, তাহলে 7% আচ্ছা তাহলে হচ্ছে আমার 7.5% যদি বাড়াতে চাই তাহলে আমার কি করতে হবে বলো তো? 7.5 আমার বিকৃতিটা হচ্ছে কত 0.7, আচ্ছা এটা হবে হচ্ছে আমার দুইটা শূন্য আগে আসবে 0.075 L ডিভাইডেড বাই L, তাই না? আমার এটা আসবে, তাহলে হচ্ছে এল এল কাটাকাটি চলে যায়, তাহলে হচ্ছে আমার কত আসবে এত 11 ইন্টু এখন 0.73, তাই না? সরি 0.75। এখন 0.75 এটা মানেটা কি আসলে? এটা মানে হচ্ছে 3/4 ইন্টু 10 ইনভার্স কত 1, কারণ কি এখানে একটা মাঝে একটা আগে একটা কি আছে 0 আছে না, তাহলে হচ্ছে এটার জন্য হচ্ছে আমরা একটা 10 দ্বারা গুণ করতে পারি। তোমরা এমনও হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার 4 কাটাকাটি চলে যায়, 3×10⁻11 - 1, তাহলে কি আসে 3×10⁻10, ঠিক আছে? 3×10⁻10 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে যদি 0 না থাকতো তাহলে আমরা এটা দিতাম না, কিন্তু এখানে একটা 0 আছে, তার মানে সেই জন্য আমাদের এই ভ্যালুটা আনতে হবে। এগুলোই হচ্ছে আমাদের ক্যালকুলেশনের শর্টকাট। তারপরে আসি, একটি কৈশিক নলের ব্যাস দেয়া আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে যে এটা আমাদের সিলেবাসে নাই মনে হয়, তাও দেখি যে এক প্রান্ত পানিতে ডুবালে পানি নলের ভিতর এত উপরে উঠে যায়, ঠিক আছে? তাহলে পানির তলের টান কত? এখন আমরা টানের ক্ষেত্রে যে ফর্মুলাটা জানি সেটা হলো H/ρg/2, ঠিক আছে? এখানে যদি আমরা এখন /2 cos θ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমরা এই ফর্মুলাটা যদি লিখে দিই তাহলে হচ্ছে আমাদের কি হবে অ্যান্সার চলে আসবে। যেহেতু এটা ক্যালকুলেটর ছাড়া করা যাবে কি
কস থিটার মান কত দিছে, থিটা স্পর্শকোণ 0 ডিগ্রি দিছে, এখানে হচ্ছে 0 ডিগ্রি বসাই দিব। এইচ এর ভ্যালু 10⁻³ দিছে, ওখানে 4 দিছে। এটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে হয়তো বা করতে হবে, যেহেতু আমাদের এখানে ক্যালকুলেটরের মানে আমরা ইউজ করব না। এটা কত সালের প্রশ্ন তোমাদেরকে আমি বলে দিই, এটা আসছিল হচ্ছে 2012-13-তে। তার মানে হচ্ছে কি এটা ক্যালকুলেটর দিয়েই করতে হয়েছে ওই সময়। তো আমি এটা আর তোমাদেরকে দেখাচ্ছি না, যে কিন্তু কনসেপ্টটা তোমাদের অবশ্যই একটু মনে রাখতে হবে, যেহেতু একবার আসছে কনসেপ্টটা, ঠিক আছে। তারপরে আসি, দেখো একটি তারের উপরে আমার টান দেওয়া আছে হচ্ছে এফ হলে দৈর্ঘ্য বৃদ্ধি যদি এক্স হয়, তার যদি হুকের সূত্র মেনে চলে, তাহলে উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই হলে সঞ্চিত বিভব শক্তি কত। এখন একটা সঞ্চিত বিভব শক্তি মানে হচ্ছে ডাব্লিউ, কৃত কাজ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, হাফ ইন্টু কি প্রযুক্ত বল এফ ইন্টু হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। এই ফর্মুলাটা আমাদের সব বইয়ে আছে, তাই না? তাহলে আমরা ডিরেক্ট এই ফর্মুলাটা থেকে ম্যাথ আসছে, তাহলে সরি কোয়েশ্চেনটা আসছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝা গেছে? এখন তোমরা এখানে বলতে পারো একক আয়তন হইলে কি হবে। একক আয়তনে কৃত কাজ যদি চাই তাহলে কি হয় বলো তো, একক আয়তনে হইলে হয় হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, ঠিক আছে? হাফ ইন্টু পীড়ন ইন্টু কি বিকৃতি। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো। এর পরেরটাতে আসি। 1 মিটার দৈর্ঘ্য এত সেন্টিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারকে 2 কেজি ওজন দ্বারা টানা হলো, তারের দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করো, ইয়ংয়ের গুণাঙ্ক দেয়া আছে। আচ্ছা, আমার এখন টানের দৈর্ঘ্য বৃদ্ধিটা বের করতে হবে, তাই না? তাহলে হচ্ছে এখন আসো, দৈর্ঘ্য বৃদ্ধিটা কত আমাদের হচ্ছে L/L যদি হয়, এখানে হচ্ছে আমার y ইজ ইকুয়াল টু হচ্ছে আমার F/A, তাই না? F/A আমার ওজন দেয়া আছে 9.8, ওকে ফাইন। তাহলে হচ্ছে আমার Lটা বের করতে হবে, L ইজ ইকুয়াল টু আমার F/A, এখানে y আসবে আর এখানে হচ্ছে আমার ক্যাপিটাল L যাবে, ঠিক আছে? তাহলে F ইজ ইকুয়াল টু আমার mg। এখানে এখন কি আসবে দেখো, F এখানে ছোট l, তাই না? সরি, এখানে হচ্ছে আমাদের কি, হ্যাঁ, তাহলে এটা আসবে। তাহলে F ইজ ইকুয়াল টু আমাদের 2 × 9.8 ডিভাইডেড বাই 10 - 2, যেহেতু সেন্টিমিটার স্কোয়ার সেখানে আমাদের -4 হয়ে যাবে, ইন্টু হচ্ছে আমাদের কত, এখানে হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক হচ্ছে 2 ইন্টু হচ্ছে 10⁻11, ঠিক আছে? আর এখানে তো এটার ভ্যালু হচ্ছে আমাদের 1 দেয়া আছে। তাহলে দেখো এখানে আমাদের কি হয়ে যাবে, 10⁻8 হয়ে যাচ্ছে না, -8, আর এখানে হচ্ছে কত, -8 হচ্ছে 1 থেকে গেলে হচ্ছে আমার কত থাকে, 2 কাটাকাটি চলে যায়, তাহলে হচ্ছে -8 আর হচ্ছে 11, 3 থাকে। তাহলে আমাদের অ্যান্সার কত, 9.8 ইন্টু 10⁻³ ঠিক আছে? 10 2 হবে কি, 2 × 6 11, দাঁড়ো একটু দেখি, আচ্ছা সরি -5 হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে এটার অ্যান্সারটা কি হবে, এখানে যদি আমাদের কি আসে -2 ইন্টু হচ্ছে -4, এখানে হচ্ছে -5 আসে, তাহলে হচ্ছে এখানে আমি একটু ক্যালকুলেশনে ভুল করছি, এটা হচ্ছে আমাদের কত আসবে, -5 আসবে, আমি একটু ভুল করে ফেলছি, ঠিক আছে? এটা হচ্ছে -5, ঠিক আছে? তাহলে আমাদের স্থিতিবিদ্যা স্থিতিবিদ্যা বলতেছি, আমাদের স্থিতিস্থাপকের যে চ্যাপ্টারটা আছে এখানে শেষ হচ্ছে, ঠিক আছে? এখন আমরা যে চ্যাপ্টারটা দেখব সেটা হচ্ছে পর্যায়ভিত্তিক গতি। এই চ্যাপ্টারটা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই চ্যাপ্টারে দেখো কি কি ম্যাথ আসে। তাহলে দেখো, একটি সরল দোলকের দোলনকাল হচ্ছে আমাদের 50% বাড়াইতে এর কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে। এখন দেখো আমাদের টি সমানুপাতিক √L না, কারণ আমরা ফর্মুলাটা কি জানি, টি ইজ ইকুয়াল টু 2π√L/g, তাই না? এখন আমাকে কি বলছে, 50% বাড়াইতে। এখন আমি যদি 50% বাড়াই তাহলে আমার পরবর্তী যেটা হবে সেটা হচ্ছে আমার 50% মানে হাফ T1, তাহলে আমার 3T2/T1 হয়ে যাবে কি আমার বাড়ানোর পরে মোট ইয়াটা কি বলে আমার পর্যায়কালটা। তাহলে আমি যদি এখন অনুপাত করে দিই, T1/T2 ইজ ইকুয়াল টু √L1/L2 হবে, তাই না?
এখন আমাকে কি বলছে, কার্যকর দৈর্ঘ্যটা বের করতে বলছে, তাই না? এখন কার্যকর দৈর্ঘ্য L2টা বের করতে বলছে। এখন L2টা কত গুণ পরিবর্তন হবে, এখন আমরা একটু বর্গ করে দিই, ঠিক আছে? তাহলে আমরা ধরো যে T2 ইজ ইকুয়াল টু, হ্যাঁ, 3/T1, ওকে ফাইন। তাহলে হচ্ছে আমাদের T1 এর জায়গায় আমরা মানটা আগে বসাই নিই, T1 ডিভাইডেড বাই 3T1, নিচে 2টা উপরে উঠে যাবে, 2 ইজ ইকুয়াল টু √L1/L2, ঠিক আছে? তারপরে আসি, এখন হচ্ছে বর্গ করে দিই, তাহলে হচ্ছে 4T ডিভাইডেড বাই, যেহেতু টি কাটাকাটি চলে যাবে, কি বলে আমাদের T1 সেম না, তাহলে হচ্ছে আমাদের কাটাকাটি চলে যাবে, তাহলে হচ্ছে 4 ডিভাইডেড বাই 9, ঠিক আছে? তাহলে হচ্ছে L1/L2 হবে, তাই না? তাহলে L2 ইজ ইকুয়াল টু আমাদের কি বলতো, L2 ইজ ইকুয়াল টু হবে 9/4 L1। এটা হচ্ছে আমাদের পরবর্তীটা। এখন আমাদের চেঞ্জ কতটুকু হলো, L2 ইজ ইকুয়াল টু হবে 9/4, মানে হচ্ছে চেঞ্জ কতটুকু, ঠিক আছে? ডেল, ঠিক আছে? ডেল এল কতটুকু চেঞ্জ হইল, L1 মাইনাস L1, তাহলে হচ্ছে আমাদের কি হবে 9L1 মাইনাস হচ্ছে L1 ইজ ইকুয়াল টু 8L1 বাই হচ্ছে 4, তার মানে হচ্ছে কতটুকু, সরি এখানে একটু ভুল করছি, আমি ক্যালকুলেশন ভুল করছি, যেহেতু ছোট এখানে, আসলে এখানে একটু প্রবলেম করতেছে, দেখি একটু উঠে নাকি, এই লেখাটা উপরে উঠতেছে না, এখন কেন জানি না উপরে উঠতেছে না, আমি বুঝতেছি না, পুরো পেজটা উপরে উঠতেছে না, ঠিক আছে? তো এখন আচ্ছা, এই তো এখন উঠছে। তাহলে দেখো এখানে যে জিনিসটা আছে সেখানে আমি একটু ভুল করছি, এখানে 4 হবে, ঠিক আছে? আমি একটু মুছে ঠিক করি। তাহলে দেখো এখানে হচ্ছে আমার 9L1 মাইনাস 4L1 হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের 5L1/4 হচ্ছে, তাই না? তাহলে এইটুকু পরিমাণ আমার চেঞ্জ হচ্ছে, তাহলে কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা আমাদের বের করতে হবে না? তাহলে হচ্ছে আমরা কতটুকু বের করতে পারি বলো, 5/4, ঠিক আছে? 5/4 এইটুকু পরিমাণ আমার কি পার্সেন্টেজ চেঞ্জ হবে না? তাহলে হচ্ছে এটাকে আমরা কি বলি, 125% বলা যায়। কারণ কি 4 যদি থাকতো, 4-এর থেকে 1% মানে 25% বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি বলতে পারি, দেখো তাহলে আমাদের কতটুকু চেঞ্জ হচ্ছে, 125%, পরিবর্তন কত হবে, 125%, ঠিক আছে? 125% হচ্ছে। আশা করি বুঝতে পারছো এটা। তারপরটাতে আসি, এম ভরের একটি বস্তু ঘর্ষণবিহীন একটি তলে ভি বেগে চলার সময় স্প্রিংটির সাথে ধাক্কা লেগে স্প্রিংটিকে সংকুচিত করলো। স্প্রিংটির বল ধ্রুবক কে হলে স্প্রিংটি কতটুকু সঞ্চিত হবে? এখন দেখো এটা হচ্ছে একটা স্প্রিং, আমার যদি সম্পূর্ণরূপে একটা কি বলছে, ঘর্ষণবিহীন ভরের, আচ্ছা একটা ভর এদিকে এসে স্প্রিং এর সাথে ধাক্কা খেলো। এখন স্প্রিং এর টোটাল মোট গতিশক্তি, ধাক্কা খাওয়ার সময় ওর তো কোনো স্থির শক্তি নেই, তাই না? তাহলে টোটাল কি মোট গতিশক্তি হবে। এখন স্প্রিং সর্বোচ্চ পরিমাণ সংকুচিত যদি হয়, তাহলে ওর পুরো গতিশক্তিটা ওর সর্বোচ্চ সংখ্যক কি বলে স্থিতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে না? তাহলে আমার এই জিনিসটা স্যাটিসফাই করবে, ঠিক আছে? ওর টোটাল গতিশক্তি সম্পূর্ণরূপে ওর বিভব শক্তি বা সঞ্চিত শক্তিতে রূপান্তর হয়ে যাবে। তাহলে কি আসে, তাহলে আমার আসবে হচ্ছে আমার কিসের সংকুচিত কতটুকু হবে, এক্স এর ভ্যালুটা জানতে চাইছে, হাফ চলে যাবে। তাহলে হচ্ছে আমার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি থাকে বলো তো, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার m/k ভি স্কোয়ার থাকে, তাই না? তাহলে আমার এক্স ইজ ইকুয়াল টু কি আসবে বলো, √m/k ভি, ঠিক আছে? ভি স্কোয়ার যেহেতু, তাহলে হচ্ছে আমার √m/k ভি, m/k ভি, এখানে ভিটা একটু বাইরে হবে, ঠিক আছে? তাহলে হাফ। তারপরে আসি, সরল ছন্দিত গতির দুইটা স্পন্দনরত কণার সরণ দেয়া আছে, একটা কজে দেয়া আছে, এই দেখো এখানে একটা কজ হবে, ঠিক আছে? একটা কজ হবে। এখন তাদের দশা পার্থক্য কত, একটা যদি কজ হয় একটা যদি সাইন হয়, তাহলে তাদের দশা পার্থক্য কত হয়, π/2। এখন যদি দুটোটাই যদি সাইন যেহেতু দেয়া ছিল, তাহলে দশা পার্থক্য কত হইতো, 0 হইতো, ঠিক আছে? টাইপ রাইটিং ভুল করছিল, কিন্তু এখানে কজ হবে, ঠিক আছে? তাহলে π/2 হচ্ছে আমাদের কত অ্যান্সার। তারপরে আসি, দোল সম্পন্ন গতির বিস্তার দেয়া আছে, কম্পাঙ্ক দেয়া আছে, সর্বোচ্চ দ্রুতিটা কত? তাহলে দেখো আমাদের ওমেগা, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কি 2πf না, আর সর্বোচ্চ দ্রুতি ইজ ইকুয়াল টু কি ওমেগা এ না,
তাহলে আমরা কি করতে পারি, দেখো এখানে হচ্ছে 5 পাই আর হচ্ছে কি 0.02, ঠিক আছে 5 পাই 0.02, তাহলে আমাদের কি আসে পাই ইন্টু 0.1 আসে না, 0.1 আসে। তাহলে আমাদের এটা কি 3 পাই ইজ ইকুয়াল টু কি, পাইয়ের ভ্যালুটা আমরা জানি না 3.14, তাহলে 0.1, তাহলে 1 পয়েন্ট আগে আসবে 0.314, ঠিক আছে। তাহলে আমাদের এটা অ্যান্সার। আশা করি বুঝতে পারছো সবাই কিভাবে আসছে। আমাদের এই ফর্মুলাগুলা এখানে একটু জানা থাকতে হবে, ঠিক আছে। তারপরটাতে আসি, যদি একটি সরল দোলকের বিস্তার দ্বিগুণ করা হয় তাহলে দোলকের পর্যায়কাল কিরকম হবে। আচ্ছা, দোলকের বিস্তার দ্বিগুণ করলে পর্যায়কালের সাথে আমার বিস্তারের সম্পর্কটা কি সেটা আমাকে বের করতে হবে, তাই না। এখন পর্যায়কালের সাথে আমার বিস্তারের সম্পর্কটা কি, আর ভি ইজ ইকুয়াল টু কি ওমেগা এ না, এটা হচ্ছে বিস্তার, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু আবার কি 2 পাই/টি না, তাহলে আমরা এটা ভি, তাই না, তাহলে টি ইজ ইকুয়াল টু 2 পাই/ভি না, ইজ ইকুয়াল টু এ। তাহলে চিন্তা করো আমার টি সমানুপাতিক কি এ না, টি সমানুপাতিক এ, তাহলে পর্যায়কাল অপরিবর্তিত থাকবে, বুঝা গেছে। সরি, পর্যায়কাল দ্বিগুণ করা হয় তাহলে সরল দোলকের পর্যায়কাল কি হবে, দ্বিগুণ হবে, সরি পর্যায়কাল অপরিবর্তিত থাকবে না, পর্যায়কাল হবে হচ্ছে দ্বিগুণ হবে, কারণ কি সমানুপাতিক সম্পর্ক না, এই কারণে, ঠিক আছে। তারপরে আসি দুটি স্পন্দনরত কণার, এই দেখো এই ম্যাথটা দুইবার আসছে, ঠিক আছে, এর আগেও একবার সলভ করলাম না, তাহলে এইবারও আসছে, তাহলে এটা কি হবে পাই/2 হবে। তারপরে আসি 60 কেজি ওজনের একটি লোককে 4 মিটার দৈর্ঘ্যের একটি দোলনায় বসে 3 মিটার বিস্তারে কি বলে, হ্যাঁ 3 মিটার দুলতে দেওয়া হলো, লোকটি সর্বোচ্চ গতিশক্তি কত হবে। এই ম্যাথটা আমরা কিভাবে করব, চলো দেখি। ডাব্লিউ ই ইজ ইকুয়াল টু কি হাফ এম ভি ম্যাক্স হোল স্কোয়ার, ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু কি ওমেগা এ, তাই না। আবার ওমেগা ইজ ইকুয়াল টু কি 2 পাই/টি এ, আবার টি ইজ ইকুয়াল টু কি 2 পাই√L/জি, তাই না। তাহলে এখানে আমাদের 2 পাই কাটাকাটি চলে যায়, এ থাকে উপরে, নিচে হচ্ছে কি থাকে √L/জি থাকে শুধু, ঠিক আছে। তো ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু কি আমাদের হ্যাঁ ভি ম্যাক্স a√L/জি, ঠিক আছে। তো এখন আমরা যদি একটু ইয়া করি, সরে না কেন, আচ্ছা আমি এদিকেই লিখি, উপরেই লিখতেছি, ঠিক আছে, যেহেতু বোর্ড নড়তেছে না কেন জানি না। তাহলে এখানে হাফ এম এ স্কোয়ার জি ডিভাইডেড বাই এল, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আসবে। এখানে এখন আমরা ভ্যালু বসাবো, ভ্যালু বসায় আমরা অ্যান্সারটা ক্যালকুলেট করে নেব, ঠিক আছে। এখন এই ক্যালকুলেটটা তোমরা করে নিও, শুধু শুধু আমি ক্যালকুলেশনটা করতেছি না ক্লাসের মাঝে। মোস্ট প্রবাবলি অ্যান্সার হবে হচ্ছে কত, মোস্ট প্রবাবলি অ্যান্সার হচ্ছে এ হবে, ঠিক আছে। আমার যতটুকু মনে আছে অ্যান্সার হচ্ছে কত হবে, এ হবে, ঠিক আছে, হ্যাঁ এই অ্যান্সার হবে, ঠিক আছে। তারপরটা আসি, তারপরে দেখো আমার আদর্শ সমীকরণ কি, এখানে এটা দিতে হবে তোমাদের সরলসন্ধি কম্পাঙ্ক বের করতে বলছে। এখন দেখো কম্পাঙ্ক বের করতে বলছে যেহেতু, এখন স্পন্দনের কম্পাঙ্ক, ঠিক আছে। এখন তোমাকে বের করতে হবে হচ্ছে কি কম্পাঙ্ক, স্পন্দনের কম্পাঙ্ক মানে হচ্ছে ওমেগাটা বের করতে বলছে, ঠিক আছে। ওমেগা না, ওমেগা স্পন্দনের কম্পাঙ্ক হচ্ছে এফ বের করতে বলছে মোস্ট প্রবাবলি, রেডিয়ান, হ্যাঁ ওমেগাই বের করতে বলছে, ঠিক আছে। কারণ হচ্ছে হ্যাঁ ওমেগাই, কারণ হচ্ছে স্পন্দনের কম্পাঙ্ক। আমি প্রশ্নটা একটু দেখে নিই, প্রশ্নটা ভুল লিখতে পারে, হ্যাঁ এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক চাইছে, আমি তাই তো বলি কৌণিক কম্পাঙ্ক হবে, ঠিক আছে। কারণ অপশনে আমাদের ফ্রিকোয়েন্সির মতো আসতেছে না। আমাদের আদর্শ যে সমীকরণ সেটা হলো হচ্ছে এইটা, ঠিক আছে, ইকুয়াল টু প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 0, এটা হচ্ছে আমাদের কি আদর্শ সমীকরণ, ঠিক আছে। এখন আদর্শ সমীকরণ এটা কি আছে, নাই, এখানে একটা 3 আসে এক্সট্রা, আমি যদি 3কে এটা দিয়ে ভাগ করে দিই মানে হচ্ছে 27/3 যদি করে দিই আমাদের কত আসে 9 না। তাহলে আমি যদি এখন কম্পেয়ার করি 9 ইজ ইকুয়াল টু কি আমার ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কি আমার 3, তাহলে আমার অ্যান্সার হচ্ছে এত রেডিয়ান পার সেকেন্ড। তারপরে আছে একটি আদর্শ স্প্রিং এর প্রান্তে ঝুলানো একটি ভর টি
পর্যায়কাল নিয়ে উলম্বভাবে স্পন্দিত হয়। এখন স্পন্দনের বিস্তার দ্বিগুণ করা হলে নতুন দোলনকাল কত হবে? এটার ক্ষেত্রে চিন্তা করো, এখন এই ম্যাথটার ক্ষেত্রে একটু চিন্তা করো যে টি ইজ ইকুয়াল টু কি 2π√L/g না? তাহলে এখানে কি আমার স্পন্দনের আমাদের বিস্তারের কোনো প্রভাব আছে? নাই। তাহলে কি আমাদের যেটা ছিল সেটাই থাকবে, কারণ এখানে আমার ফর্মুলাতে কি কোনো এ নাই। ঠিক আছে, তারপরে আসি, একটি প্রবাহ দেয়া আছে, তো প্রবাহকে সমীকরণে প্রকাশ করলো, এটার কম্পাঙ্ক। এবার হচ্ছে এফটাই জানতে চাইছি। এখন এটা কি হবে দেখো, আমাদের আই ইজ ইকুয়াল টু ফর্মুলাটা হচ্ছে আই নট সাইন 2π/f(t). তাহলে আমাদের এই যে ভ্যালুটা আছে, এখানে আমাদের হচ্ছে কি পাই আছে, টি আছে, তার মানে এফ ভ্যালু। এখন 2f ইজ ইকুয়াল টু আমার যদি 300 হয়, তাহলে f ইজ ইকুয়াল টু কি হবে? 150 হবে না? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমি বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের আদর্শ সমীকরণ, এটা হচ্ছে আমাদের আদর্শ সমীকরণ। ঠিক আছে, আদর্শ সমীকরণ থেকে আমাদের পরেরগুলো আসবে। তারপরে আসি, দেখো কোনো বস্তুর, হ্যাঁ আমাদের জি ত্বরণ দেয়া আছে, নির্ণয় করতে গিয়ে দেখলো একজন ছাত্রের হচ্ছে পরিবর্তন ভিন্ন করার জন্য টি স্কোয়ার এবং এক্সিসের একটি ঢাল বের করলো, যা হচ্ছে এক্স আসছে ঢাল। ঠিক আছে, এখন কথা হচ্ছে এখানে আমরা দেখো টি ইজ ইকুয়াল টু 2π√L/g না? তাহলে হচ্ছে আমাদের টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4π²L/g এরকম আসে। এখন এখানে বলছে যে আমার টি স্কোয়ার আর হচ্ছে জি, হ্যাঁ এই গ্রাফটা আঁকছে, যেটা ঢাল আসছে হচ্ছে কি কত, আমার কি এখানে ভুল হয়েছে? টি স্কোয়ার আর হচ্ছে কিসের জি এর ভ্যালু কত, টি স্কোয়ার বনাম এক্সিস মানে হচ্ছে এল এর গ্রাফ আঁকছে। হ্যাঁ, তো টি স্কোয়ার এবং এল এর যদি গ্রাফ আঁকে, তাহলে আমার ঢালটা ইজ ইকুয়াল টু কি, এখানে এই যে জিনিসটা এটা ঢাল না, তাহলে ঢাল ইজ ইকুয়াল টু 4π/g। তাহলে হচ্ছে আমার জি ইজ ইকুয়াল টু কি 4π² হচ্ছে আমার এস, তাহলে হচ্ছে কি 4π²/s, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তারপরে আসে এই দেখো এই টাইপের ম্যাথ আমরা আবার করছি। তাহলে হচ্ছে কৌণিক কম্পাঙ্ক ওমেগা বের করতে বলছে, তাই না? ওমেগা বের করতে বলছে, তাহলে এখানে ওমেগা কি হবে, এটা কি আমরা ওমেগা স্কোয়ার, তাই না? তাহলে 25 ইজ ইকুয়াল টু কি আমার ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কি আমার 5 অ্যান্সার। বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমাদের এটা অ্যান্সার। তারপরে আসি, তারপরে একটি সরল দোলক অপসারণ প্রত্যেকটি অপরটির দ্বিগুণ, দ্বিতীয় সরল দোলকের দোলনকাল 3 সেকেন্ড হলে প্রথমটি দোলনকাল কত ছিল? তাহলে দেখো আমরা এই ম্যাথটা কিভাবে করব। এই ম্যাথটা করার ক্ষেত্রে আমরা দেখো L1/L2 ইজ ইকুয়াল টু √L1/L2 এটা লিখতে পারি না? তারপরে দেখো T1 ইজ ইকুয়াল টু আমাদের কি আসে, এখন এটা হচ্ছে আমাদের কি দ্বিগুণ ছিল, তাই না? তার মানে হচ্ছে 2L/L ইন্টু হচ্ছে আমাদের 3, তাহলে হচ্ছে আমাদের T1 ইজ ইকুয়াল টু আমাদের আসে কত, √2 3, তাহলে হচ্ছে √2 কত 1, তার মানে হচ্ছে আমাদের কত 2 4 আসে। ঠিক আছে, তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের কত অ্যান্সার। আশা করি বুঝতে পারছো এটা তোমরা। তারপরটাতে আসি, একটি সরলসন্ধিত গতিতে মোট শক্তি যদি ই হয়, কম্পনের রেখায় বিস্তার দ্বিগুণ করা হলে চলমান মোট গতিশক্তি কত? এখন ই ইজ ইকুয়াল টু আমাদের কি ½ না? তাহলে হচ্ছে আমাদের বিস্তার দ্বিগুণ করা হইলে আমাদের গতিশক্তি কত গুণ হবে? 4 গুণ হবে। ঠিক আছে, আমাদের এর সাথে আমাদের বিস্তারের সম্পর্ক হচ্ছে কি স্কোয়ারের সমানুপাতিক। তাহলে যদি দ্বিগুণ করা হয় বিস্তার, তাহলে আমাদের গতিশক্তি কি হবে? মোট শক্তি 4 গুণ বৃদ্ধি পাবে। বুঝা গেছে? 4 গুণ বৃদ্ধি পাবে। তারপরটাতে আসি, তারপরটা হচ্ছে আমাদের ধরি ও, এটাও দেখো সেম ম্যাথ। এটা কোন ম্যাথ? এই তো একটু আগে যেটা করলাম সেম ম্যাথ। বুঝা গেছে? সেম ম্যাথ দিছে। তো তাহলে হচ্ছে আমাদের এই পর্যন্তই হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টারটা শেষ। এখন এখান থেকে তোমরা বুঝতেই পারলা যে আমাদের হচ্ছে ইকুয়েশন জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট, যে সরণের ইকুয়েশনটা কি, বেগের ইকুয়েশনটা কি, সর্বোচ্চ বেগের ফর্মুলা কি। এখানে যেহেতু ত্বরণ আসে নাই, কিন্তু ত্বরণটাও ইম্পর্টেন্ট এবং শক্তিটাও ইম্পর্টেন্ট। তো আশা করি সবাই বুঝছো ক্লাস। এখন আমরা যে চ্যাপ্টারটা নিয়ে কাজ করব সেটা হলো হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। এই চ্যাপ্টারটা থেকে তেমন বেশি কিছু কোয়েশ্চেন আসে নাই, মাত্র 5-6টা কোয়েশ্চেন আসছে। তো চলো আমরা সেগুলোই দেখে নিই। দেখো কি কি কোয়েশ্চেন আসছে। প্রথমটা দেখো, আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে 4 গুণ বৃদ্ধি করলে
গড় বর্গমূল মানে আরএমএস বেগের কত গুণ প্রবলেম হবে আরএমএস বেগ, তাই না? এখন সি আরএমএস বেগ, আমার আরএমএস বেগের সমানুপাতিক না টি, কারণ আমার সি আরএমএস বেগের ফর্মুলাটা কি দেখো, বেস ইজ ইকুয়াল টু রুট ওভার 3 RT/m, তাই না? তাহলে হচ্ছে আমি যদি এই 4 গুণ করি তাহলে হচ্ছে কি আমার এটা কি হয়ে যাবে √4, তার মানে হচ্ছে কি দ্বিগুণ হয়ে যাবে, তার মানে হচ্ছে √4 ইজ ইকুয়াল টু দ্বিগুণ হয়ে গেল। ঠিক আছে, আমার আরএমএস বেগ কত হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তারপরটা আসি, এখন এইটা হচ্ছে গড় মুক্ত বেগের একটা ফর্মুলা, ঠিক আছে? এখন গড় আমরা কিভাবে সলভ করব? এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে আমি এখন সলভ করব নাই বলতে গেলে, কারণ এটা হচ্ছে আমাদের যেহেতু ইয়াতে আসছে কি বলে ক্যালকুলেটর লাগবে, তো এটা জাস্ট আমরা ফর্মুলাটা মনে রাখবো, ল্যামডা ইজ ইকুয়াল টু পাই সিগমা স্কোয়ার এন। ঠিক আছে, আমাদের এই ফর্মুলাটা আসবে, এই ফর্মুলা দিয়ে আমাদের ম্যাথ আশা করি আসবে না, কারণ এটা হচ্ছে আমাদের কি সিগমা, এগুলো একটা ভ্যালু আছে, অনুর ব্যাস দেয়া আছে, অনুর ব্যাস মেবি সিগমা, তো ঘন সেন্টিমিটার অনুর সংখ্যা, এটা হচ্ছে এন, এটা হচ্ছে থিটা, আমাদের খুব কমপ্লেক্স একটা ক্যালকুলেশন। তো এই টাইপের ম্যাথ আমাদের ডিউতে আসে না, অ্যাভয়েড করা যায়। তাহলে হচ্ছে স্বাধীনতার মাত্রা যদি 5 হয় তাহলে আমাদের শক্তির সমবিভাজন যে মোট শক্তি কত, এখন এটা ইজ ইকুয়াল টু কি আমাদের মোট শক্তি ফর্মুলা স্বাধীনতার মাত্রা ডিভাইডেড বাই 2 kT, তাই না? তাহলে আমাদের স্বাধীনতার মাত্রা এখানে কত 5 দেয়া আছে, তার মানে 5/2 kT। ঠিক আছে, 5/2 kT। তারপরে আসি, একটা সিলিন্ডারের ক্ষেত্রে একটা আদর্শ গ্যাসের অণুগুলোর গড় বর্গ বেগ, ওই তো বর্গমূল বেগ হচ্ছে ইউ, গ্যাসের তাপ প্রয়োগের ফলে 9 গুণ বৃদ্ধি পেল। সিলিন্ডারের আয়তন অপরিবর্তিত থাকলে গ্যাসের অণুগুলোর পরবর্তীতে বর্গমূল গড় বর্গবেগ কত হবে, মানে হচ্ছে আমার কি আরএমএস বেগটা কত হবে। আমরা যদি চাপের সাথে আরএমএস বেগের রিলেশনটা একটু দেখতে চাই, তাহলে সেটা কি আরএমএস বেগের সাথে আমার চাপের রিলেশনটা হচ্ছে সমানুপাতিক। ঠিক আছে, আমার আরএমএস √ওভার সমানুপাতিক। ঠিক আছে, চাপ, কারণ কি আমার টি সমানুপাতিক পি না, টি সমানুপাতিক পি, তাহলে এটার সাথেও কি হবে সমানুপাতিক হবে। তাহলে 9 গুণ বৃদ্ধি পাইলে এখানে আমার কি চাপ 9 গুণ বৃদ্ধি পাইলে আরএমএস বেগ কত হবে 3, তার মানে 3u হবে। বুঝা গেছে? কারণ কি আমার এটা হচ্ছে কি ছিল, আমার চাপের সাথে বলছে, এখন চাপের সাথে তো আমরা একটু আগেই দেখলাম যে টি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, তাহলে হচ্ছে কি আরএমএস এর সাথেও কি সেম ভাবে √ওভার সমানুপাতিক সম্পর্কটাও বিরাজমান থাকবে। ঠিক আছে, তারপরে আসি, একটি আদর্শ গ্যাস এই নমুনায় 20 ডিগ্রি সেলসিয়াস থাকে যদি ওইটা চাপ এবং আয়তন দ্বিগুণ করে বাড়ানো হয়। আচ্ছা, আমার পিভি ইজ ইকুয়াল টু কি আমার 273 প্লাস হচ্ছে 20, এটা দেয়া আছে তাই না? তাহলে এটা ইজ ইকুয়াল টু আমার পিভি, আমি যদি পি দ্বিগুণ করি আর হচ্ছে আমি কি ভিও যদি দ্বিগুণ করি তাহলে আমার T2টা কত, তাই না? আমাদের হচ্ছে আদর্শ গ্যাসের সূত্রটা থেকে আমরা করতে পারি, তাহলে পিভি পিভি কাটাকাটি চলে যায়, তাহলে এখানে 4 থাকে। ঠিক আছে, তাহলে T2 ইজ ইকুয়াল টু আমার হচ্ছে 4 ইন্টু 200 কত 293, তাহলে এখানে আমার কত আসে আমার 899 ডিগ্রি, 899 না, এখানে আমার কেলভিনে আসবে। ঠিক আছে, এখানে আমার কেলভিনে কত আসে, আমি যদি 4 দিয়ে গুণ করি 3 4 12 12 2 হাতে 1 4 36 36 7 হাতে 3 4 8 11, এটা আসে। ঠিক আছে, এটা আমার কেলভিনে আসে। এখন আমি যদি এখন সেলসিয়াসে নিই তাহলে কি আসবে 272 মাইনাস 273 ইজ ইকুয়াল টু আমার 899 ডিগ্রি সেলসিয়াস আসবে। এখানে যেটা নাই, যেটা কাছাকাছি আছে 900, তাহলে আমার এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, তারপরে আসি, একটি পদার্থের তাপ প্রয়োগ করার পরেও তাপমাত্রা পরিবর্তন হয়নি, নিচের কোন উক্তিটি এই ঘটনার উপযুক্ত ব্যাখ্যা প্রদান করে? পদার্থটি অবশ্যই গ্যাস, পদার্থটির দশা পরিবর্তন হচ্ছে, পদার্থটির তাপীয় বৈশিষ্ট্য ব্যতিক্রমধর্মী, চারপাশের পরিবর্তনের তুলনায় পদার্থের তাপমাত্রা কম। এখন চিন্তা করো, আমি একটা জিনিসে যদি তাপ দিই, হ্যাঁ, অবশ্যই তার দুইটা কেস হইতে পারে। এক হচ্ছে তার আমি যদি তাপ দিই তাহলে তার দুইটা জিনিস হইতে পারে, এক অবস্থার পরিবর্তন হইতে পারে বা তাপমাত্রার পরিবর্তন হবে। ঠিক আছে, কারণ কি তাপ তো আমার এই দুইটা ছাড়া আর কোনো কাজ করবে না। ঠিক আছে, একটা বস্তুতে যখন আমি তাপ দিই হয় তার তাপমাত্রা চেঞ্জ হবে, নয় তার কি অবস্থা চেঞ্জ হবে। এখন এখানে অবশ্যই কি দশা পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, সেই জন্য কি তার তাপমাত্রাটা কোনো চেঞ্জ হয়নি। ঠিক আছে, তার তাপমাত্রা কোনো চেঞ্জ হয়নি।
তাহলে এটা আমরা বুঝতে পারছি। তারপরে আসি, একটি পাত্রে হিলিয়াম গ্যাস আছে, হিলিয়াম গ্যাস এত ডিগ্রি টেম্পারেচার আছে, গড় শক্তি এত হলে বোল্টজম্যান ধ্রুবক দেয়া আছে, তাহলে হচ্ছে কি চাইছে, আচ্ছা অণুর গড় শক্তি কত, তাহলে হচ্ছে আমাদের হাফ ইজ ইকুয়াল টু কি, হাফ কে টি না, হাফ কে টি চাইছে। তাহলে হচ্ছে আমাদের হাফ বোল্টজম্যান ধ্রুবক দেয়া আছে 38 ইন্টু 10⁻⁻23 ইন্টু হচ্ছে আমার কত 27 ডিগ্রি, মানে হচ্ছে 300। তাহলে আমরা এই ক্যালকুলেশনটা যদি করে ফেলি তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো আসেন, এখানে বোল্টজম্যান কনস্ট্যান্টটা দিয়ে একটু ভেজাল করে ফেলছে, নইলে হচ্ছে আমাদের 150। এখন 150-র সাথে যদি আমি 1.38 গুণ করি তাহলে আমাদের যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখানে মোস্ট প্রবাবলি 6.21 আসে। তোমরা একটু হাতে ক্যালকুলেশন করে নিও, আমি আর ক্লাসের ডিউরেশন বাড়াচ্ছি না। ঠিক আছে, তো আমাদের এই পর্যন্তই ছিল আমাদের ফার্স্ট পেপারের সব কিছু। তোমাদের নিউটনিয়ান বলবিদ্যা ওই চ্যাপ্টারটাতে অনেকগুলা কোয়েশ্চেন আছে, তো ওই চ্যাপ্টারটা আরও অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই জন্য আমি ওই চ্যাপ্টারটার উপর আলাদা একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই ভালো থাকবা। তোমাদের কোনো ধরনের সমস্যা হলে আমাদেরকে তো বলবাই, তার সাথে হচ্ছে তোমাদের জন্য আমরা আমাদের বেস্ট রিপোর্টটা দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।